আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইবার আমরা আপনাদের জন্য একটি কোরিয়ান থ্রিলার ড্রামা নিয়ে এসেছি, যেই ড্রামাটির নাম টেল মি হোয়াট ইউ সো। ড্রামাটিতে দেখানো হয়েছে সুইয়ং মেয়েটি ভয় পেয়ে বা নার্ভাস হলে যা কিছু দেখে সব কিছুই তার মাথার মধ্যে গেঁথে যায়। সে হুবহু সেগুলো বর্ণনা করতে পারে। তো সেই মেয়েটি ছোটোবেলায় তার মা হারায় এবং হারানোর পর থেকেই সে পণ করে কিভাবে মায়ের খুনিকে ধরবে, আর তারপরই সে কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে যায়। তার স্বপ্ন সে রিওতে যোগ দিবে, অর্থাৎ রিজনাল ইনভেস্টিগেটিং যে ইউনিট রয়েছে সেখানে। আর রিওর যে দক্ষ পুলিশ ইন্সপেক্টর তার ফিয়ন্সেকে মেরে ফেলে এক সাইকো কিলার। সিনিয়র অফিসার হিয়নজি আর সুইয়ং একত্রে সাইকো কিলারকে ধরার এক প্রচেষ্টায় নামে এবং সে রিওতে যোগও দিয়ে দেয়। এখন দেখা যাবে এই নাটকে সে কি পারবে সাইকো কিলারকে ধরতে। পুরো থ্রিল আর মাথা নষ্ট করা টুইস্টে ভরা নাটকটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এপিসোড 5-এর শুরুতেই দেখানো হয় টয়লেটে হাত পরিষ্কার করছে, আর এই ঘটনাটি জুনসুকে মারার 3 দিন আগের ঘটনা। এবং সেদিন সে হাত পরিষ্কার করে বাসের জন্য অপেক্ষা করতে থাকে বাস স্ট্যান্ডে, কিন্তু সেখান থেকে তার পিছু করতে থাকে সেই সাইকো কিলার এবং তার পিছু পিছুই কিন্তু বাস স্ট্যান্ডেরও একটু দূরে সে অপেক্ষা করতে থাকে। আর সুয়ং যখন বাসে ওঠে তখন সেও সেই বাসে ওঠে এবং তারপর সেই সুয়ংকে ফলো করতে থাকে, সুয়ংয়ের পিছু পিছু যেতে থাকে। এরপর সুয়ং বাস থেকে নেমে গেলে এখানেই সিনটি কাট করা হয়। এরপরে কিলিংয়ের একদিনের আগে দেখানো হয় সে একটি দোকানে বাজার করতে গেছে। দোকানের মহিলা বলে, তুমি ক্যাশ দিয়ে বাজার করো, এটা খুবই ভালো লাগে। তোমার বাসায় কি কেউ এসেছে? 2 দিন আগে তোমার বাসার দিক দিয়ে আসলাম, দেখি টিভির সাউন্ড হচ্ছে। সে কোনো কথার জবাব দেয় না। তখন দোকানি বলে, তোমার কেন জানি ফেস চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে যেরকম ইমপ্রেশন দিতে এখন দাও না। সে মনে মনে ভাবে একে এখন এখানেই খুন করবে কিনা, কিন্তু সেই সময় তার দোকানে অনেকগুলো লোকজন হইচই করে ঢুকে পড়লে সে আর মহিলাকে কিছু করতে পারে না। আর এবার খুনের 1 ঘন্টা আগে দেখানো হয় যে সে হাতে সেই নেল পলিশের মতো জিনিসটি লাগাচ্ছে যাতে করে তার হাতের ছাপ সেখানে বোঝা না যায়। আর এরপর সেই খুনের সময়কার ঘটনা দেখানো হয় এবং সেখানে প্রফেসরের খুন থেকে শুরু করে তার পিছু করে যে সুয়ং অনেক দূর যায় কিন্তু তাকে হারিয়ে ফেলে এবং সুয়ং সেটা আবার হিয়নজেকে জানিয়ে দেয়। এই সব ঘটনাগুলো আমাদেরকে দেখানো হয়। সে সময় ঘটনাস্থলে পুলিশ সুপারিনটেনডেন্ট তার লোকজন নিয়ে এসে হাজির হন এবং এসে হুয়ানদাকে তিনি জিজ্ঞেস করেন যে এভাবে খুন হলো তোমাদের সবার সামনে, তোমরা কিছু করতে পারলে না। আর যে খুনটি পুরা দেশবাসী দেখেছে ব্রডকাস্টিংয়ের মাধ্যমে। তখন হিয়নদা জানায় যে এই খুনই সেই সেম লোকের দ্বারাই হয়েছে, কারণ আমরা একটা পেপারমিন্ট চকলেট পেয়েছি এখানে। হুয়ানদা এখানে আসার আগে তাকে ইনফর্ম না করে আসার জন্য তিনি অনেক রাগ করেন এবং বলেন যে আমাদের একটা ডেকোরাম আছে, আপনার মনে হয় মেনে চলা উচিত। এবং হুয়ানদাকে বলেন, নিশ্চয়ই আপনারা আগে থেকেই খবর পেয়েছিলেন, তো আমাকে জানান ইনফরম্যান্টকে, বি প্রফেশনাল এবং এখানে সৎ থাকুন। ওয়ান্দা তার কথার কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে। সুপারিনটেনডেন্টের এরকম ব্যবহার তার সঙ্গে জিমিন সহ সবাই দাঁড়িয়ে সেখানে দেখছিল। এরপরে সুপারিনটেন্ডেন্টের একটা ফোন কল চলে আসলে তিনি সেখান থেকে চলে যান তাড়াতাড়ি সব কিছু ক্লিয়ার করতে বলে। এরপরে সুইয়ং সেখানে গিয়ে ভালো করে সেই ঘটনাস্থলটি দেখতে থাকে এবং সেখানে টেবিলের উপরে পেপারমিন্ট ক্যান্ডিটি সে দেখতে পায়। পুরো ঘটনাস্থলটি সে নিবিড়ভাবে দেখতে থাকে যাতে সে হিয়নজেকে রিপোর্ট করতে পারে, আর তাকে হুয়ানদা দেখতে থাকে। এরপরে হুয়ানদা যখন যাচ্ছে সারা দেশে সেই খবর প্রচার করা হয়। টিভিতে তখনও সেই প্রফেসরের মৃত্যুর খবরটি দেখানো হচ্ছে। এদিকে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যখন একটি ট্যাক্সিতে ওঠে সুইয়ং, তখন তাকে জিমিন খেয়াল করে যে সে একটি ট্যাক্সি নিয়ে রওনা হচ্ছে। এরপর আমাদের দেখানো হয় হুয়ানদা একা একা ভাবছে যে সে কার কথা শুনবে, পুলিশ সুপারিনটেন্ডেন্টের কথা মানবে, নাকি হিয়নজে তাকে বলেছিল যে একটি নতুন মেয়ে বা ছেলে এনে দাও যে সব কিছু মনে রাখতে পারে, যার ফটোগ্রাফিক মেমোরি হবে। এই কথা ভাবতে ভাবতেই সে কল দিতে থাকে, কিন্তু কল রিসিভ করে না হিয়নজে। সেই সময় সুইয়ং এসে নামে হিয়নজের বাসার সামনে, আর এখানে জিমিনও গাড়ি নিয়ে তার পিছনে পিছনে তাকে ফলো করছিল এবং সে দেখে যে সে কোথায় এসে নেমেছে। তারপরে যখন সুয়ং তার বাসার মধ্যে যায়, হঠাৎ করে আমাদের দেখানো হয় সাইকো কিলারটি সেই হিয়নজের বাসার মধ্যে চলে গেছে এবং সে গিয়ে সাইকো কিলার হিয়নজেকে মারার জন্য পিছন থেকে সেই তার দিয়ে হিয়নজের উপর আক্রমণ করে এবং হিয়নজে তখন আর নিঃশ্বাস নিতে পারে না। তার হাত থেকে ড্রিঙ্কসের গ্লাসটি পড়ে যায় এবং সে ছটফট করতে থাকে মৃত্যু যন্ত্রণায়। ছাড়াতে চেষ্টা করে সেই তার থেকে নিজের গলাকে,
কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না। সাইকো কিলারের হাসি আর তার বাঁচার জন্য চিৎকার। এরপর আমরা দেখি ভাঙা গাছটা অটোমেটিক্যালি জোড়া লেগে তার হাতে উঠে যায় এবং তার চোখ খুলে যায়, সে যেন নিঃশ্বাস নিতে পারে। অর্থাৎ এতক্ষণ ধরে সে মনে মনে ভাবছিল এভাবে সাইকো কিলারটি তার কাছে এসে তাকেও মেরে ফেলবে। তারপর সে গলায় হাত দিয়ে চেক করতেই সেখানে সুয়ং এসে ঢুকলে সে বলে, তুমি কেন এখানে এসেছো? সুয়ং জানায়, আসলে আমি ঘটনাস্থলে যা যা দেখেছি তার সব কিছু হুবহু বলার জন্য। তখন হিয়ঞ্জে রাগ করে বলে, সেটা আর এখন দরকার নেই, অনেক দেরি হয়ে গেছে। সোং জানায় যে আমি তাকে লস্ট করে ফেলেছি, আমি ভুল করেছি, কিন্তু কিভাবে যে হলো আমি জানি না। তখন হিয়ঞ্জে বলে, এখন এত বেশি ভালো ক্যামেরা আবিষ্কার হয়েছে, ভালো ভালো রেজলিউশন, আমার মনে হয় আমি ক্যামেরা দিয়ে ছবি তুলে ভালো দেখতে পেতাম। তোমাকে কেন আমি নিয়েছি জানো? যাতে তোমার ফটোগ্রাফিক মেমোরি তুমি কাজে লাগাতে পারো এবং আমাকে হুবহু ঘটনা বলতে পারো। কিন্তু এই ঘটনায় তুমি তোমার যোগ্যতা প্রমাণ করলে না, অর্থাৎ ওইখানে তোমার সঙ্গে কিলারও বসা ছিল। সাইকো কিলারকে তুমি দেখতে তো পাওইনি, বরঞ্চ তার সম্পর্কে তুমি বর্ণনাও করতে পারো না, আর কীভাবে সে প্রত্যেকটা কাজ করেছে সেটাও তো তুমি জানো না। সুতরাং এ ধরনের মেমোরি বা হেল্প আমার কোনো দরকার নেই, তুমি যেতে পারো। তখন সুয়ং একটু মন খারাপই করে এবং সেখান থেকে তাকে গ্রিটিংস করে চলে যায়। তাকে আবারও হিয়ঞ্জে পিছন থেকে ডেকে বলে যে, শোনো, এখন একটু তোমাকে সাবধানে থাকতে হবে, কারণ সেই সাইকো কিলারটি কিন্তু তোমাকে দেখেছে আর সে তোমাকে টার্গেট করতে পারে, সুতরাং সাবধানে থেকো। এরপরে চলে যায় হিয়ঞ্জের সে বাড়ি থেকে নিচে নেমে সে দেখে একটি গাড়ি দাঁড়িয়ে আছে এবং গাড়িতে আলো জ্বললেই সে সেদিকে এগিয়ে গেলে দেখে হিয়ন্দা। এরপরে হিয়ন্দা তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় রেস্টুরেন্টে বসে মন খারাপ করে বলে, আমার তাকে হারানো ঠিক হয়নি। হিয়ন্দা বলে, তোমার এখানে কোনো দোষ নেই। এরপরে সে হিয়ন্দাকে জিজ্ঞেস করে, আচ্ছা 5 বছর আগে সেই ব্লাস্টের ঘটনায় তুমিও তো ছিলে সেখানে? তখন হিয়ন্দা প্রথমত অবাক হয়ে যায় এবং বলে, হ্যাঁ, সেও ছিল সেখানে। আর কেন জিজ্ঞেস করেছে জানতে চাইলে বলে যে সে এমনিই জানতে চাচ্ছিল, কারণ সে আর হিয়ঞ্জে তো প্রত্যেকটা কাজ একসঙ্গেই করে। তখন সেদিনের ঘটনা দেখানো হয় কিভাবে হিয়ন্দা বারবার হিয়ঞ্জেকে ডাকছিল যে সেখান থেকে চলে আসো, এখনই ব্লাস্ট হবে, এবং ব্লাস্ট হওয়া মাত্র সে পড়ে গিয়েছিল। সুইয়ং বলে, সাইকো কিলারটি এই খুনটি করার পরে এখন কি করতে পারে? তখন হিয়ন্দা বলে, আমি জানি না, তবে এর মধ্যেও যারা বসে আছে তাদের মধ্যেও কেউ সাইকো কিলার হতে পারে, আবার অন্য কোথাও গিয়েও সে এটাকে এনজয় করতে পারে, কারণ তার মোটিভটাই আমরা ধরতে পারছি না যে কেন সে এরকম করে খুন করছে। এরপর আমরা হিয়ন্দাকে দেখি যে সে গাড়িতে বসে আছে এবং মিউজিক শুনছে। এই মিউজিকটি আর কারোই নয়, হিয়ঞ্জের ফিয়ন্সে সুয়ে। তো সু আর তাকে দেখানো হয় যে সে খুব খুশি। সু বারবার তাকে ধন্যবাদ জানাতে থাকে যে তাকে এত ভালো একজন মানুষের সঙ্গে পরিচয় করে দিয়েছে হিয়ন্দা। আর আংটিটি দেখিয়ে বলে, সে আমার অনেক কেয়ার করে, এই দেখো আংটিও দিয়েছে, আর সে সবসময় আমার গানই শোনে। তখন আমার ভালো লাগে যে সে আমার কত কেয়ার করে, কিন্তু সে একটু কথা কম বলে, এটা একটু খারাপ লাগে। চোখ বন্ধ করে তারই মিউজিক শুনছিল হুয়ান্দা। এই সময় ড্রাইভার বলে, ম্যাম, মিউজিকটা কি বন্ধ করে দিব? সে বলে, না, মিউজিকটা চলুক, আমার প্রিয় একজনের। এরপরে দেখানো হয় হিয়ঞ্জেকে, সেও সেই মিউজিক শুনছে। জিমিন এসে হাজির হয় পুলিশ সুপারিনটেন্ডেন্টের কাছে। বলে, তুমি কি মনে করো যে সাইকো কিলারটি এখনও জীবিত আছে, সেই বাস্টারটা 5 বছর আগের? তখন জিমিন জানায় যে তার এটি বিশ্বাস হয় না। তারপরে সে জিমিনকে বলে, তুমি চোখ রাখো, আমার মনে হয় হিয়ন্দার পিছনে কোনো লোক আছে, আর সেটি আমাদের জানতে হবে। কার মাধ্যমে খবর পেয়ে হিন্দা সেখানে গিয়েছিল? প্রফেসরের বডির কাছে যদি একটি মিন্ট চকলেট থাকে তাহলে তো এটি সেই খুনিরই নিদর্শন মনে হচ্ছে। এটি মনে রেখো যে যখন 3 জন ব্যক্তি একত্রিত হয় তখন তারা কিন্তু টাইগার হয়ে যায়। সুতরাং যারা 3 জন মিলে একত্রিত হতে চাচ্ছে বা কাজ করতে চাচ্ছে তাদের পাওয়ার কিন্তু তোমার আমার চাইতে বেশি হবে। আর নতুন গ্রাম থেকে যে মেয়েটি এসেছে, কি যেন নাম? তখন সে জানায় সুইয়ং, সে একজন ডিটেকটিভ। বলে, তার দিকেও পারলে একটু নজর রেখো, আর আমাকে আপডেট জানাতে ভুলো না। যখনই কোনোরকম কোনো সন্দেহমূলক কিছু দেখবে আমাকে জানাতে থাকবে, ঠিক আছে? আমি কিন্তু তোমার উপরেই ভরসা করছি। এই বলে সুপারিনটেন্ডেন্ট সেখান থেকে চলে যায়। সুইয়ংকে দেখানো হয় সে নুডলস খাচ্ছে আর তার ডায়েরিতে নোট রাখছে কোন দিন কে কবে মারা গেছে, আর দূর থেকে তার ছবি তুলছে সাইকো কিলার। এরপর টানেলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সে তার বাড়ির পথে রওনা দিলে হঠাৎ তার মনে হয় পিছে কে যেন একজন আসছে। ফোন বের করে মায়ের সঙ্গে কথা বলার অভিনয় করতে লোকটি তাকে পাশ কেটে চলে যায়। সে বলে, হাই, তাকে তো ভয়ে ধরিয়ে দিয়েছিল। কিন্তু একটু পরে দেখানো হয় ঠিকই তার পিছনে সাইকো কিলার পিছু করছে, কিন্তু এবার সে আর পিছু তাকায় না, কারণ সাইকো কিলার অনেক পিছনে ছিল। এরপর সে তার রুমে ঢুকলেই
রুমের যে রিসিপশনিস্ট রয়েছে সে বলে, এত রাত করে তুমি কেন বাসায় আসছো? সে বলে, আসলে কাজ ছিল তো সেই জন্য। বলে, এখন রাতে বাসায় থেকো না, দেখছো না সাইকো কিলার শহরে। আর সাইকো কিলারটি সেই টানেল থেকেই খেয়াল করে কোন ঘরের বাতি জ্বলে উঠলো, সে কোন ঘরে গেল। এরপর হিয়নজেকে দেখানো হয় সেও বসে বসে তার লাভারের গাওয়া গানটি শুনছে। সে সময় তার মোবাইলে কল আসে হুন্দার। তখন হুন্দাকে ডিরেক্ট করে, যে ব্যক্তি পেপারমিন্ট চকলেটটি রেখেছে টেবিলে তাকে খুঁজে বের করার চেষ্টা করো, তাহলেই তোমরা পৌঁছে যাবে কিলারের কাছে। সে তখন হিয়নজাকে জানায় যে তারা অলরেডি সেই অফিসে পৌঁছে গেছে, এখন ব্যক্তিকে খুঁজে বের করার পালা। এরপর আমাদেরকে সেই অফিসে দেখানো হয় যেখানে সবাই কাজ করছে এবং সেইখানে সুইয়ং আর হোন্দায় চলে আসে এবং তারা বলে যে আমরা যে মিন্ট চকলেটটি পেয়েছি এখানকার কোনো একজনই সেটা রেখেছে। বলতেই তখন একজন লোক সেখান থেকে দৌড় দিয়ে পালায় ভয়, আর তার পিছনে তখন তারা দুইজন তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলে আর জিজ্ঞেস করে, বলো তুমি কি জানো, বলো। কিন্তু সেই লোকটি বলে, আমি কিছুই দেখিনি, কিছুই জানি না, আমার কোনো দোষ নেই, আমি কোনো কিছু করিনি। তখন বলে, তুমি কেন পালিয়েছো? তারপরে বলে, মিন্ট চকলেটটা তুমি কেন রেখেছো সেখানে? যখন তোমাকে মিন্ট চকলেট দিয়েছে তুমি কি সেই লোকটিকে দেখেছো বা এমন কিছু যা আমাদের কাছে হেল্প আসবে? সে শুধু বলে যে লোকটি আমাকে যখন চকলেটটি দেয় তখন তার মাথায় ক্যাপ ছিল, ফলে আমি তার শুধু মুখ দেখেছি, পুরো চেহারা দেখতে পারিনি। তবে একটা জিনিস খেয়াল করেছি, সে যে হাত দিয়ে আমাকে চকলেটের প্যাকেটটি দিয়েছে তার হাতে নেল পলিশের মতো একটা গ্যাসোলিনের মতো গন্ধ পেয়েছি। তখন তারা বলে, গ্যাসোলিন তার মানে তো নেল পলিশ, এবং তারা তখন সাথে সাথে গার্বেজ যেখানে রাখে সেইখানে চলে যায়। যেখানে সেপারেট করে গার্বেজগুলো ছিল সেখানে তারা কাচের বোতল খুঁজতে থাকে। এরপর তারা যে বোতলটি আশা করছিল সেই বোতলটি, অর্থাৎ সেই নেল পলিশের বোতলটি পেয়ে যায় সুওং, আর সে হিয়ংদাকে দিয়ে দেয়। তারপরে তারা ফরেন্সিকে চলে যায়। ফরেন্সিকে গিয়ে ফরেন্সিক ল্যাব প্রধান বলে যে সে আসলে অনেক চালাক, আমরা খুবই কম সংখ্যক স্যাম্পল বা ট্রেস করতে পেরেছি, তবে তা থেকেও যদি একটু হাতের ছাপ বোঝা যায় তাও ভালো হবে, কিন্তু খুবই অস্পষ্ট, বোঝা যাওয়ার সম্ভাবনা খুব কম। তো হুন্দাই বলে যে যেহেতু সে খুব চালাক এই জন্যই তো আমরা আপনার কাছে এসেছি। সিন কাট করে দেখানো হয় তখন আমাদের সাইকো কিলারকে। সাইকো কিলার চলে গেছে যেখানে সুওং থাকে সেখানে, এবং সে তার ড্রয়ারের সামনে দাঁড়ানো। তারপর সেখান থেকে আস্তে আস্তে করে সে হেঁটে তার রুমের মধ্যে চলে যায়। সুওংয়ের রুমের মধ্যে সে ঢুকে সব কিছু ভালোভাবে দেখতে থাকে। সুওংয়ের বাবা মার সাথে সুওংয়ের ছবি থেকে শুরু করে সুওংয়ের ড্রেসগুলো এবং টেবিলে রাখা সব। তবে সে ছবিটি ভালোভাবে দেখার পরে খেয়াল করে ছবির পাশে একটি ডায়েরি। তারপর ডায়েরি খুলে দেখে ডায়েরির ভেতরে একটি ছেঁড়া পাতা। বোঝার চেষ্টা করে কি লিখে ছিঁড়ে নিয়েছিল, তাই একটি পেন্সিল দিয়ে সেটি যখন দাগ কাটে দেখতে পায় একটি অ্যাড্রেস। সাথে সাথে সে সেই অ্যাড্রেসটি নোট করে ফেলে, আর তারপরে আবারও সে ইরেজার দিয়ে পেন্সিল দিয়ে করা দাগগুলো মিশিয়ে দেয়। এরপরে দেখানো হয় সুওং তার বাসায় ফিরেছে এবং সেখানে আবারও রিসেপশনিস্ট তার সাথে কথা বলছে। সে রিসেপশনিস্টকে জানায় ইদানিংকালে কাজের অনেক প্রেশারে তার আসলে দেরি হচ্ছে। রিসেপশনিস্ট যখন তার সিগনেচার নিচ্ছিল তখন তার গায়ে ধাক্কা দিয়েই একটি লোক তাকে পাস করে চলে যায়। তার কেন জানি মনে হচ্ছিল এই জুতার শব্দটি সে কোথাও শুনেছে, কিন্তু অতটা কেয়ার সে করে না। তারপর সিগনেচার করে নিজের রুমে যেয়ে তখন রুমের মধ্যে ঢুকে একটু রিল্যাক্স করে যখন টেবিলের উপরে তাকায় তখন দেখে তার ডায়েরিটি একটু অন্যরকমভাবে আছে। তার স্পষ্ট মনে আছে যখন সে রুম থেকে ছেড়েছিল, অর্থাৎ রুম ছেড়ে চলে গিয়েছিল বাইরে, তখন ডায়েরিটি ছিল ঠিক ফটো স্ট্যান্ডের পিছনে, কিন্তু এখন সেই ডায়েরিটি আর নিজের জায়গায় নেই। তার কেমন যেন সন্দেহ হতে থাকে যে রুমে কি কেউ এসেছিল কিনা। এক মুহূর্ত দেরি না করে সে রিসেপশনে চলে যায়, বলে যে এখনই আমাকে সিসিটিভি ফুটেজটি দেখাও, কেউ এসেছিল কিনা আমার রুমে, আমি দেখতে চাই। এরপর সিসিটিভি ফুটেজে আসলেই সে দেখতে পায় টুপি পরা একজন ঢুকছে এবং জিজ্ঞেস করে এই লোকটিকে। সে তখন বলে, আমি তো জানি না এই লোকটিকে, আর সে কীভাবে আর কখনই বা এলো এই বাসায়। তারপরে বুঝতে পারে যে তার রুমেই তাহলে এসেছিল সে মনে হয়, এবং সে ডায়েরিটি চেক করেছে। এরপর হিয়নজেকে দেখানো হয় তার পার্সোনাল ডক্টরের সাথে। পার্সোনাল ডক্টর সব কিছু টেস্ট করে বলে সব কিছু ভালোই মনে হচ্ছে, তবে তুমি নিজের প্রতি খেয়াল রেখো, কারণ আমি কিন্তু নিউজটা দেখেছি সাইকো কিলার আবার ফেরত এসেছে, আর সে যদি সত্যিই ফেরত আসে তাহলে সবার আগে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, সুতরাং তোমার মনে হয় আরও বেশি সাবধান থাকা উচিত। হিয়নজে জানায় যে সে যথেষ্ট সাবধানেই থাকার চেষ্টা করবে। এরপরে ডক্টর তার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। ডক্টর যখন তার বাসা থেকে বের হয়ে তার গাড়িতে উঠে আপন মনে সেইখান থেকে চলে যায়, আমরা দেখতে পাই সাইকো কিলার আসলে সেইখানেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল তার বাড়ির সামনে, এবং সেও খেয়াল করে কে তার বাড়িতে যাতায়াত করে। এরপরে সাইকো কিলার তার বাসায় ফেরত এসে প্রথমেই তার দরজায় থাকা সকল চিঠিগুলো কালেক্ট করে রুমের মধ্যে ঢোকে। তারপরে রুমে একজনের সঙ্গে কথা বলে, আমরা দেখি সোফায় একজন বসা আছে। তাকে বলে, তুমি ঘুমাওনি কেন? আমি তো বলেছি আমার লেট হবে। রাতের খাবার খেয়ে নিয়েছো? কোনো জবাব না পেয়ে ওপাশ থেকে বলে, তোমার এখন ঘুম পাচ্ছে না। এরপর নিজে নিজেই বলে, জানো যে মেয়েটি নতুন জয়েন করেছে রুয়ে, সে মেয়েটির মধ্যে কিছু একটা আছে,
আমার বিশ্বাস। এরপরে পরদিন সকালে দেখানো হয় সকল রিপোর্টাররা পুলিশ স্টেশনের সামনে জড়ো হয়ে দাঁড়ায় এবং তারা ভেতরে যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয়। আর পুরো টিম তখন বের হচ্ছে টিম লিডারের সাথে সেই নেল পলিশ খোঁজার উদ্দেশ্যে, কোথায় কে কিনেছিল, এবং সেভাবে সবাইকে দেয়, ডিরেকশন দিয়ে দেয়। যখন তারা বাইরে বের হবে সেই সময় সেইখানকার থাকা লোকের হাত থেকে একটি ফাইল পড়ে গেলে সেটি আবার তুলে দেয় সুইয়ং। আর হুন্দাই তখন তার অফিস রুমে ফেরত এসে যাবতীয় কাগজপত্র বিশ্লেষণ করতে থাকে। তারপর তার কাছে কল আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ যারা নেল পলিশটি কোথা থেকে কিনেছে খুঁজতে গিয়েছে। সে স্পেশালি ডিরেকশন দিয়েছিল যে স্টুডিওর আশেপাশেও খোঁজ নিতে। তো প্রথমেই তারা জানায় যে এই নেল পলিশটির এত বেশি ম্যানুফ্যাকচারিং কোথায় কে সাপ্লাই দিচ্ছে এর কোনো ডাটা পাওয়া যায়নি। আর আমরা যেখানে যেখানে খুঁজেছি কেউই বলতে পারেনি এক্স্যাক্টলি কে কিনেছে। ওইদিকে সুয়ং আর জিমিনও সেই নেল পলিশ খুঁজে বেড়াচ্ছে একটি স্টোর রুমে গিয়ে। অন্যান্য আরও সব স্টোরে কোনো কিছুই তারা পায় না, ইভেন সিসিটিভি ফুটেজ দেখেও। তারপরে জিমিন ফোন করে হুয়ানদাকে, সে টিম লিডারকে জানিয়ে দেয় কোনো কিছুই পায়নি। এরপরে নোট রাখছে সুয়ং, দেখে তার হাতে কিছু পেন্সিলের কালি লেগেছে। এটিতে সে অবাক হয়ে যায় যে সে তো কখনো এখানে পেন্সিল ইউজ করেনি, তবে এই কালি কেন লাগলো তার হাতে। আর এক মুহূর্ত দেরি না করে জিমিন কথা বলছে দেখে সে একটা সাইডে যায়। আর এদিকে হিয়নজেকে সে ফোন দিয়ে জানায় যে মনে হয় তার রুম ব্রেক করে কে যেন ঢুকেছিল 2 দিন আগে এবং সেটা সাইকো কিলার হতে পারে, কারণ কিছুই মিসিং হয়নি, কোনো কিছু হারায়নি, এটাই তার কাছে অবাক লাগছে। তখন হিয়নজে তাকে সাবধান থাকতে বলে আমার নিকটবর্তী হওয়ার সে চেষ্টা করবে, সুতরাং যারা আমার নিকটবর্তী সে তাদেরকেই ফলো করছে, সুতরাং সাবধানে থেকো, তুমিই হয়তোবা তার নেক্সট টার্গেট। সুয়ং তখন সাবধানে থাকার কথা নিশ্চিত করে বলে যে শুধু একটা বিষয় জানাচ্ছি যে আমি কখনো পেন্সিল ইউজ করতাম না, কিন্তু ডায়েরিতে কিছু কালি লেগে গেছে। আর তাদের এই সব কথাই জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। এরপরে টিম লিডার হুয়ানদাকে দেখানো হয় সে হিয়নজের রিপোর্টটি বের করে দেখছে। তার মেডিকেল রিপোর্টে স্পষ্ট বলা আছে যে সে কত জায়গায় আঘাত পেয়েছে এবং কোথায় কোথায়। সে যখন ওটি দেখতেছিল সেখানে ঢুকে তখন সুপারিনটেন্ডেন্ট, আর সাথে সাথে সে লুকিয়ে ফেলে রিপোর্টটি। সুপারিনটেন্ডেন্ট এসেই বলে এই রুমে আগে আমি বসতাম, তবে তোমাকে আমি দুটো উপদেশ দিতে চাই। আর সেটি হচ্ছে, প্রথমত যদি তুমি এই অর্গানাইজেশনটাকে ভালোবাসো তাহলে যা অর্গানাইজেশন চায় না সেই কাজ করো না। তখন হিমন্দা বলে যে আমি এমন তো কোনোই কাজ করিনি, কিন্তু সুপারিনটেন্ডেন্ট জানায় যে আমার মনে হচ্ছে যে তুমি এমন কিছু করছো যা হয়তো বা অর্গানাইজেশন চায় না। এই অর্গানাইজেশনের প্রতি লয়াল থাকা আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব, কারণ একসময় তুমি সিনিয়র হবে এবং সিনিয়র জুনিয়র লয়ালিটি এটা আমাদের মেনে চলতে হবে। হুয়ানদার সাথে কথা বলে যখন সে চলে যায়, হুয়ানদা তখন সেই রিপোর্টটিকে একবারে ডিস্ট্রয় করে ফেলে। এরপরে জিমিনকে দেখানো হয় সে মুখে চোখে পানি দিচ্ছে আর চিন্তা করছে তখন সে সুপারিনটেন্ডেন্টের কথা। সুপারিনটেন্ডেন্ট বলেছিল হুয়ানদার প্রতি খেয়াল রাখতে, আর নতুন যে মেয়েটা আসছে কনস্টেবল, সেই নতুন মেয়েটার উপরও। আর তারপরে সে মনে করে যে সে তাকে পিছু করে গিয়েছিল সেই অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসে। এখন সে ফোনে কথা বলছিল তার সাথে, তখন সে তার মোবাইল বের করে সেই অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটি নোট করে এবং হিয়নজের নাম লিখে ফেলে। অর্থাৎ সে গেস করে ফেলে যে সেখানে হিয়নজে থাকে। সিন কাট করে দেখানো হয় আমাদের সাইকো কিলারকে, সে তো একেবারে ব্রাশ টাশ করে রেডি হচ্ছে, আর দেখানো হয় একটা ছবি টাঙানো আছে, তবে ছবির সাথে মোটামুটি তার অনেক মিলও রয়েছে। এরপর সে তার টেবিলে বসে তার অস্ত্রশস্ত্র বের করে সব কিছু চেক করে নেয়, কারণ এবার তাকে অনেক বড় মিশনে যেতে হবে, শক্তিশালী মানুষকে মারতে হবে। তো সব কিছু চেক করে নিয়ে সে তখন বাসায় জানায় যে আমার আসতে কয়েকদিন দেরি হবে, আমি হয়তো বা আসবো না, তুমি অপেক্ষা করবে না, খেয়ে নিবে। এরপরে আমাদের একেবারে প্রেস কনফারেন্সে দেখানো হয়। প্রেস কনফারেন্সে বলা হয় যে পুলিশ টিম পুরো খুনির পিছনে লেগে আছে এবং এই খুনি অ্যাভেঞ্জ অর রিভেঞ্জ নেওয়ার জন্য এগুলো করছে এবং তাকে ধরা হবে। সেখানে দেখা যায় সাইকো কিলারকেও। সে আসলে যখন অস্ত্রপাতি চেক করছিল তখনই একটা ফটো আইডি কার্ড নিজের জন্য বের করে এবং এই কনফারেন্সে সে অ্যাটেন্ড করে। তারপর তাকে প্রশ্ন করা হলে যে খুনি তাহলে নেক্সট টার্গেট কী হতে পারে, তখন পুলিশ আর কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। টিম লিডার এসে বলে যে আমরা সব কিছুই প্রেস রিলিজ করে জানাবো, এখন কোনো কিছু বলতে পারবো না। এরপরে দেখানো হয় সুইয়ংকে ফোন দিয়েছে জিমিন। জিমিন বলে তুমি কোথায়? সুইয়ং বলছে আমি এখনই আসছি। বলে সে লিফটে উঠলে লিফটের গেটটি ঠিক যখন বন্ধ হবে সেই মুহূর্তে দরজাতে একজন হাত দিয়ে সেটিকে আটকিয়ে দেয়। সে আর কেউই নয়, সাইকো কিলার। সেও লিফটে ওঠে, কিন্তু কেমন যেন খারাপ লাগতে থাকে সুইয়ংয়ের। সে তাকেই খেয়াল করতে থাকে। সেই সময় পরের ফ্লোরে আরও দুজন এসে উঠে পড়লে তারপরও সুইয়ংয়ের মনের মধ্যে অদ্ভুত একটা ফিলিংস থাকে, কারণ সাইকো কিলারটি কিন্তু তাকেই দেখছিল ঘুরে ঘুরে, যে আসলে সামথিংটা কী আছে এই মেয়ের মধ্যে। এরপর সাইকো কিলার যখন চলে যাবে তখন সে তার পায়ের দিকে খেয়াল করে মনে করে এই জুতা এই হাঁটা কোথায় যেন সে দেখেছে, এবং তার মনে পড়ে এটা আর কোথাও নয়, সে দেখেছে তার বাসায়। এবং তারপর মনে পড়ে যে সে যখন ফাইলটি তুলে দিয়েছিল তখন একজন রিপোর্টারের ছবি দেখেছিল, সেই রিপোর্টার আর এর চেহারা এক, অর্থাৎ বইয়ের। এবং সে সাথে সাথে সেই
সাইকো কিলারের পিছু করে এবং একটি ট্যাক্সি নিয়ে তার পিছু করতে করতে প্রথমেই ফোন দেয় জিমিনকে এবং বলে যে রিপোর্টার লিস্টে এখনই চেক করে রিপোর্টার বইয়ের যাবতীয় কিছু খুঁজে বের করতে, কারণ তার কেমন যেন সন্দেহ হচ্ছে। আর তারপরে বইয়ের বলছে যে আমি পিছু করছি, দেখি তিনি কোথায় যায়। জিমিন জানায় তার নামে কোনো ক্রাইম রেকর্ড দেখছি না, তারপরও ভালো করে দেখছি। এরপরে সাইকো কিলার যেখানে সিএনজি থেকে নামে সেই জায়গাতে সুয়েংও নামে, কিন্তু সুয়ং নেমে সাইকো কিলারকে হারিয়ে ফেলে আবারও। সে দেখতে পায় না অ্যাকচুয়ালি সাইকো কিলার কোথায় গেল। জিমিনকে যখন জানাচ্ছে সুয়ং যে সাইকো কিলার কোথায় নেমেছে, সেই কথাটি শুনতে পাচ্ছিল হিয়নজে সেখান থেকে। হিয়নজে বুঝতে পারে ডাক্তারের কাছে গেছে। সে ডাক্তারকে কল করে বলে তুমি কোথায়? সে বলে আমি এখন ক্লিনিকে। বলছে এখনই তুমি আমার কাছে চলে আসো, সাইকো কিলার তোমার কাছে পৌঁছে গেছে, আর এক মুহূর্ত দেরি করো না। ফোনের কথা শেষ হতে না হতেই দরজায় দেখে সাইকো কিলার ঢুকেছে। স্বাভাবিকভাবে সে জিজ্ঞেস করে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। সাইকো কিলার কোনো কথা না বলে সেই তারটি বের করে তাকে মেরে ফেলার জন্য। সেটি দেখে সে যখন দৌড়াবে তখন তাকে পিছন থেকে তার দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে এবং ফোন তখনও চলতে থাকে হিয়নজের লাইনে। আর হিয়নজে তার মরে যাওয়া শুনতে থাকে, আর সুয়ং বাইরে শুধু খুঁজতেছে কোথায় গেল সাইকো কিলার। অসহায় হিয়নজে হুইল চেয়ারে বসে তার ডাক্তার ফ্রেন্ডের মরে যাওয়া শুনতে পেলেও কোনো কিছুই করতে পারে না, তাকে হেল্পও করতে পারে না। অসহায় হয়ে সে চোখটি বন্ধ করে। আর সুয়ং একেবারে খুঁজতে খুঁজতে তার ক্লিনিকে চলে আসে এবং মনে পড়ে এই শিয়ম ইয়ং ক্লিনিকের নাম সে দেখেছিল হিয়নজের বাসায়। সুতরাং ডক্টরের কাছে সাইকো কিলার এসেছে। টিম লিডার জিজ্ঞেস করে জিমিনকে সুয়ং কোথায়। জিমিন জানায় সুয়ং মিস্টার বোকে নিয়ে খোঁজ করতে বলেছে। তখন সে দুজনকে অর্ডার করে বইয়ের হাউসে যেতে, আর জিমিনকে বলে অ্যাড্রেস পাঠিয়ে দেওয়ার, আমি চলে যাচ্ছি সুয়ংয়ের কাছে সেই ক্লিনিকে। এরপরে ক্লিনিকের লাইটের আলো জ্বালিয়ে ঘরে পুরা অন্ধকারকে আলোকিত করার পরে সে দেখতে পায় মেঝেতে একটি লোক পড়ে আছে। দৌড়ে পড়ে থাকা লোকটির কাছে গিয়ে দেখে লোকটির কোনো সেন্সই সে পাচ্ছে না, তার গলাতেও কাটা। এরপরে সে সাথে সাথে ফোন করে 911-এ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সকে। তারপরে সে ভালো করে খেয়াল করে দেখে লোকটির আসলে একটি আঙ্গুল কেটে নিয়ে গেছে। এরপরে তার আর বুঝতে বাকি থাকে না যে সেই আঙ্গুল দিয়ে আসলে হিয়নজের রুমে দরজা খুলতে হয়। আর সে যে পেজটা দেখেছিল তার ডায়েরিতে নাই, তখন তাকে হিয়নজে বলেছিল যে সে যখন কোনো প্রপার্টি চুরি করেনি তাহলে ইনফরমেশন চুরি করেছে। ওই পেজে হিয়নজেরই অ্যাড্রেস লেখা ছিল। সে সাথে সাথে হিয়নজেকে কল করতে থাকে যে এইবারের টার্গেট হচ্ছে হিয়নজে, সে হিয়নজেকেই মারতে যাচ্ছে। কিন্তু হিয়নজে তার ফোন রিসিভ না করলে সে তখন সাথে সাথে দৌড়ে ক্লিনিক থেকে বের হয়ে আসে। আর সেখানে অ্যাম্বুলেন্স দেখানো হয়। আর সে অ্যাম্বুলেন্স পাস করে যখন আগাবে দেখতে পায় যে হিয়নদা চলে এসেছে। সেই হিয়নদার গাড়িতে উঠে বলে এখনই আমাদের যেতে হবে হিয়নজের কাছে। এরপর সাইকো কিলারকে দেখানো হয় সেই হিয়নজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এদিকে হিয়নজের ফোনে রিং দিয়েই যাচ্ছে সুয়ং, কিন্তু সে ফোনটি রিসিভ করছে না। ফোনটি টেবিলে আছে এবং ভাইব্রেশন মোডে আছে। দেখানো হয় পুলিশ সুপারিনটেন্ডেন্টকে। তিনি যখন একটি অ্যাড্রেস পেয়ে যান জিমিনের কাছ থেকে, তখন সাথে সাথে ফোন করে টিমটিকে বলেন যে তাড়াতাড়ি যাও, তাকে তোমাকে অ্যারেস্ট করতে হবে, এটা কালপ্রিটের অ্যাড্রেস, এখনই তোমাকে দিলাম বলে ফোনটি রেখে দেয়। এদিকে তো আমরা মেন কালপ্রিটকে দেখি হিয়নজের বাসায়। সে হিয়নজের বাসার গলিতে, এরপরে বাসার সামনে দরজার কাছে এসে সেই কাটা আঙ্গুলটি সেখানে দিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে দরজাটি খুলে ফেলে। তারপরে দরজা খুলে ঢুকে পড়ে হিয়নজের রুমে। রুমের শুরুতেই সে দেখতে পায় ফোনটি বাজতেছে, কিন্তু ভাইব্রেশন মুডে আছে এবং সুয়ং কল করেছে। সে তখন ফোনটিকে সেখানে উল্টিয়ে রাখে। তারপরে সরাসরি তার তারটি বের করতেই দেখে হিয়নজে তার দিকে চেয়ারটি ফিরিয়ে তার দিকে তাকায় এবং বলে 5 বছর পরে আবার দেখা হলো, ঠিক না? সাইকো কিলার তখন বলে হ্যাঁ আসলে অনেক দিন, অবশেষে আমি তোমার দেখা পেলাম, এটাই আমার অনেক বড় সাকসেস বলে সাইকো কিলার হাসতে থাকে। আর এপিসোড 5 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতেই আবারও আমাদের হিয়নজেকে দেখানো হয় সাইকো কিলারের সাথে কথা বলছে এবং সে সেই হাতকড়াটি অর্থাৎ ফেলে দেয় তার সামনে, বলে ঠিক যেমন সেদিন হাতকড়া পরে নিয়েছিলে আজকেও একটু পরে নাও আমার জন্য প্লিজ। তখন সে হাসতে থাকে আর হাতকড়াটি তুলে নিয়ে পড়তে থাকে। মনে পড়ে সেদিনের ঘটনা, হিয়নজে তাকে হাতকড়া পরতে বলেছিল। তো সে একটি হাতে পরে নেয়, সেটি পরে নিয়ে বলে তাহলে আমি অপর প্রান্তটা কিসের সঙ্গে বাঁধবো। হিয়নজে বলে তুমি আমার পিছে পিছে আসো, তাহলে অনেক মজা হবে বলে হিয়নজে তখন সেখান থেকে সেই চেয়ারটি নিয়ে চলে গেলে সেও হিয়নজের পিছে পিছে যেতে থাকে আর কথা বলতে থাকে যে কিভাবে সে সবাইকে এভাবে মেরেছে। আর হিয়নজে তখন তার পুরো প্ল্যান এবং কিভাবে পুলিশ ডিপার্টমেন্টকে পুরো সে বোকা বানিয়েছে, মাঝে মধ্যে একে তাকে খুন করে, সেগুলা সে বলে।
এবং সবগুলোই সে অ্যাগ্রি করে যে হিয়ন যে এত কিছু কিভাবে বুঝতে পারলো। সাইকো কিলার বলে ক্যাংসোয়াংকে মারা তার জন্য ডিফিকাল্ট ছিল, কারণ সে পুলিশ স্টেশনে ছিল। ক্যাংসোয়াংকে মারতে সেদিন আসলে তার অনেক সাহসেরই প্রয়োজন হয়েছিল, এবং কিভাবে কাংসোয়াংকে মেরেছিল বা কাংসোয়াং পুলিশ স্টেশনে গিয়ে নিজেকে খুনি বলেছিল গোমিনজিয়ের, সেটাও উল্লেখ করে। তখন হাসতে থাকে সে, বলে যে হ্যাঁ এটা পুরোই নাটক ছিল। এরপরে সে আস্তে আস্তে তার বেডরুম থেকে স্টাডি রুমে যায় আর কাংসোয়াংকে কিভাবে মারে সেই গল্পগুলো করতে থাকে। এভাবে হিয়নজেকে সে তার সবগুলো খুনের গল্পই করতে থাকে, এবং প্রফেসরকে খুনের কথা সে বলে যে তাকে খুন করাটা সবচেয়ে আনন্দদায়ক ছিল, কারণ সারা দেশ তার সেই প্রোগ্রাম দেখছিল। কিন্তু তোমাকে খুঁজতে অনেক সময় লেগে গেছে। আমি সেদিন লেডি ইন্সপেক্টরকে ফলো করে দেখলাম তার কান থেকে পড়ে গেছে সেই মাইকটা, এবং সেটি তুলে নিয়ে যখন আমি শুনি তখন আমি তোমার ভয়েস শুনতে পাই, আর তাকে অনুসরণ করেই আজ আমি তোমার কাছে পৌঁছাতে পেরেছি। যদিও একটু সময় লেগেছে, কিন্তু আমি পেরেছি তোমার কাছে পৌঁছাতে। তাহলে আর দেরি করো না, এখনই আমার হাতে মারা যাও। ততক্ষণে সে চলে গেছে তার মেন সার্ভার রুমে, কিন্তু সার্ভার রুমে সাইকো কিলার গিয়ে দেখে সে নাই, তার চেয়ারটা খালি পড়ে আছে। এরপর এদিক ওদিক তাকে খুঁজতে থাকে, আর তখনই সিন কাট করে নিয়ে যাওয়া হয় পুলিশ অফিসাররা লিবোয়ের হাউসে চলে গেছে। রিপোর্টার লিবোয়ের হাউসে গিয়ে তারা তার ফরমালিন দেওয়া লাশটি সোফায় বসা থাকা অবস্থায় পায়। এদিকে সাইকো কিলারকে দেখানো হয়, সে খুবই অবাক হয়ে যায় যে হুইল চেয়ারে হিয়নজে নেই। হিয়নজে ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে, এবং হিয়নজে তাকে পিছন থেকে আক্রমণ করে একেবারে তাকে নিয়ে গ্লাস ভেঙে সেখানে পড়ে যায়। আর তো সাইকো কিলার হাসতে থাকে যে সে তাহলে পুরোই সুস্থ আছে। তারপর সে সাইকো কিলারের গলা চেপে ধরে, বলে দেখো এভাবে তুমি সবাইকে কষ্ট দিয়ে মারতে। সাইকো কিলার বলে আমাকে আরও জোরে গলা চেপে ধরো, আমি বুঝতে চাই যে আমি যখন তাদের গলায় ওটা পেঁয়াজ দিই তখন তারা কীরকম কষ্ট পায়। হিয়নজে তাই করতে থাকে। দেখানো হয় টিম লিডার আর সুয়ং দৌড়াচ্ছে হিয়নজের বাসায়, আর হিয়নজে বলে বোঝো যে এভাবে কষ্ট দিয়ে যখন তুমি তাদেরকে মারতে তখন তাদের কেমন হতো। আবারও সিন কাট করে দেখানো হয় তার বুয়ংয়ের লাশ। অফিসার ফোন দেয় টিম লিডারকে, জানায় যে বুয়ংকে মেরে ফেলে তাকে ফরমালিন দিয়ে বসিয়ে রাখা হয়েছে, আর তার আইডি ইউজ করছে 6 মাস ধরে সেই সাইকো কিলার, সে আসলেই সাইকো। এরপরে তারা তার সঙ্গে কথা বলার পর দৌড়াতে থাকে বাঁচানোর জন্য হিয়নজেকে। হিয়নজে সাইকো কিলারকে বলে দেখো হাতে গ্লাভস পরে নিয়েছি, যাতে তোমাকে খুন করলেও কেউ টের না পায় যে আমি তোমার খুনি। তোমার মুখ থেকে আমি হাত সরাবো, তুমি আমাকে বলবে ইসুকে কে মারতে বলেছে। সে তখন তার পকেট থেকে আংটিটি বের করে দেখায়, অর্থাৎ সাইকো কিলারের কাছে আংটিটি ছিল। আর সেই আংটিটি দেখে হঠাৎ করে ইসুর কথা মনে পড়লেই সাইকো কিলার তখন হিয়নজোকে নিচে ফেলে গলায় সেই তার দিয়ে পেঁচ দিতে থাকে আর হাসতে থাকে, বলে দেখো কেমন কষ্ট হয় যখন এই তার দিয়ে আমি গলা পেঁচিয়ে ধরি। হিয়নজে হাসতে থাকে আর বলে আমি শুধু এতদিন একটা কারণেই বেঁচে আছি, আমাকে বলো কে সুকে মেরেছে। সাইকো কিলার নাম বলতেই যাবে, কিন্তু তখন টিম লিডার হুয়ান্দা এসে তাকে গুলি করে তার মাথায়, এবং সে তখন পড়ে যায়। সুয়াং তখন হিয়নজের অ্যাড্রেস দিয়ে পুলিশ ফোর্সকে আসতে বলে যে এখানে একজন সাইকো কিলারকে মারা হয়েছে, তাকে যেন নিয়ে যাওয়া হয় দ্রুত হাসপাতালে। অ্যাম্বুলেন্স কল করে, আর খেয়াল করে আস্তে আস্তে হিয়নজে উঠে দাঁড়ায়। হিয়নজেকে উঠে দাঁড়াতে থেকে যার পর নাই সে অবাক হয়ে যায় যে হিয়নজে তার 2 পায়ে দাঁড়িয়েছে, কিভাবে সম্ভব। এরপর সুপারিনটেন্ডেন্টের 2জন অফিসার লিবোর হাউসে এসে পিস্তল ধরে আর এক অফিসারকে। অফিসার নাকমুখ ঢেকে বসা ছিল। সে বলে আমি এই ফরমালিন দেওয়া লাশের কারণে নাকমুখ বেঁধে বসে আছি। আর দেখানো হয় হিয়নজের সেই জায়গাতে চলে এসেছে ফরেন্সিক। হিয়নজেকে হুয়ান্দা জিজ্ঞেস করে যে তুমি এভাবে এতদিন কিভাবে ছিলে। হিয়নজে বলে আমি জানতে চাই কে সুকে মারতে বলেছে, আর সেটি না জানা পর্যন্ত আমি আসলে আমার পূর্বের অবস্থায় ফেরত যেতে চাইনি। হুয়ান্দা বলে যে তুমি কি তোমার নিজের জীবনে পরোয়া করবে না, তুমি তো মারা যেতে পারতে। হিয়নজে বলে আমার জীবনের থেকেও এই কোশ্চেনের উত্তর জরুরি। হুয়ান্দা বলে তুমি কি জানতে পেরেছ? হিয়নজে জানায় এখনও নয়। আর সারা ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে সুইয়ং। সেই ছবিগুলোর কাছে গিয়ে দেখে তার সকল নথিপত্র সেখানে। হিয়নজে তার কাছে আসলে সে জিজ্ঞেস করে আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন। হিয়নজে বলে যতটুকু আমার দরকার আমার কাজের জন্য ততটুকুই। তখন সে বলে তাহলে কি শুধুমাত্র কাজের জন্য আপনি আমাকে ব্যবহার করেছেন? তখন হিয়নজে জানায় ব্যবহার নয়, বরঞ্চ তুমিও রিওতে জয়েন করতে চেয়েছিলে আর আমি সেই খুনি পর্যন্ত পৌঁছাতে চেয়েছিলাম। তখন সে বলে কিন্তু আমাকে কেন আপনি সিলেক্ট করলেন? সে জানায় খুবই সহজ, এমন কাউকেই আমার দরকার ছিল যে আসলে আমাকে ডিজাপেয়ার জানে। বলে সেদিন তাহলে আপনি কোথায় ছিলেন? গুমিনজির হত্যার দিনে। বলে সেখানেই ছিলাম, ট্যাক্সির মধ্যে বসা ছিলাম। মনে পড়ে ট্যাক্সিতে সে ছিল। তারপরে এসে হিয়নজে সবগুলো ছবি সেখান থেকে সরাতে থাকে। তখন সুইয়ং জানায় যে সে আসলে আর তার সঙ্গে মিট করতে চায় না, এবং সে যেই হেডফোনটি তাকে দিয়েছিল সেটির প্যাকেটটি সে টেবিলের উপরে রাখে আর বলে বেটার আপনার আমার আর কখনো যোগাযোগ না হওয়াই মনে হয় ভালো হবে।
সুয়ং সেই ব্যাগটি সেখানে রেখে আস্তে আস্তে চলে গেলে হিয়নজে তখন তার ফিয়ন্সের অ্যাংটিটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এরপরে সিন কাট করে আমাদের দেখানো হয় সুপারিনটেনডেন্ট ফোনে কথা বলতে বলতে হুয়ান্দার কাছে চলে এসে হুয়ান্দাকে বলে, তুমি যে গুলি চালিয়েছো সেটার জন্য যে তোমাকে জবাব দিতে হবে সেটা কি তুমি জানো? হুয়ান্দা বলে, আমি জানি। বলে, ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য রেডি হও। আরও তুমি যে একজন সিভিলিয়ানকে বাঁচিয়েছো এটা ভুলে যেও না, কারণ হিয়নজে এখন সিভিলিয়ান, ফোর্সের কেউই নয়। ওয়ান্দা বলে সে সেটাও জানে, এবং সে সময় পরিস্থিতি এমন ছিল গুলি না চালালে আসলে হয়তোবা হিয়নজয়কে বাঁচাতে পারতো না। ডক্টর বের হয়ে বলে অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে পেশেন্ট কমায় আছে, তার জ্ঞান ফেরার সম্ভাবনা অনেক কম। অর্থাৎ সাইকো কিলারের অপারেশন হয়েছে, যে এখন কমায়। সুপারিনটেন্ডেন্ট বলে, লাস্ট একটা কোশ্চেন, হিয়নজে যে সুস্থ তুমি কি সেটি জানতে? ওয়ান্দা জানায় যে সে কোনো কিছুই জানতো না। এরপরে দেখানো হয় একেবারে ফরেন্সিকে আমাদেরকে, সেখানে লিবোর লাশ টেস্ট করা হচ্ছে এবং সে 6 মাস আগে মারা গেছে এটা জানানো হয়। কিভাবে তার পরিচয় ইউজ করেছে সবাই সেটাও সেখানে ক্লিয়ার হয়। লিবোর রেকর্ড একবারে ক্লিন, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই প্রিভিয়াসলি, এবং দুইটা ছবি পাশাপাশি তাদেরকে দেখে বলা হয় একটু সিমিলারিটিস ছিল বলে এটা হয়েছে। এরপরে পুলিশ কমিশনার সব কিছু দেখে, তখন তার ফোনে কল আসে একেবারে সেন্ট্রাল পুলিশ কমিশনারের কাছ থেকে। কমিশনার ইন জেনারেল তাকে জানায় যে সারা দেশ এখন একটা বিষয় নিয়েই কথা বলছে, সাইকো কিলারকে মারা হয়েছে এবং সেখানে হিয়নজের কথা। এরপরে আবারও আমাদের সুপারিনটেন্ডেন্টকে দেখানো হয়, সে চলে গেছে সেই রুমে, যে বলে, তুমি কে, কী জন্য আমাদের এরকম অত্যাচার করছো? আর তার মাস্কটি মুখ থেকে খুলে নিতে চাইতেই সেখানে চলে আসে ডাক্তার, অর্থাৎ সে তাকে মেরে ফেলতে চাচ্ছিল। ডাক্তার এসে বলে, আপনি কে? সে তখন তার আইডি কার্ড দেখিয়ে বলে সে পুলিশের লোক, ডিটেকটিভ এখানে এসেছে তদন্ত করার জন্য। বলে, আমার কিছু তথ্য জানার দরকার ছিল। সে কখন জেগে উঠবে? ডক্টর জানায় সে মনে হয় কখনোই জেগে উঠবে না, আবার যে কোনো দিন উঠতে পারে, আমরা বলতে পারছি না। সে এখন কমায় চলে গেছে, সাধারণত পেশেন্টরা এরকম অবস্থায় উঠতে পারে না। সেখান থেকে বের হয়ে ফোন করে সে কমিশনারকে। পুলিশ কমিশনার জানায় যে এগুলো কি নিউজ শুনছি, তোমরা কি করছো? তাহলে কি প্রেস ব্রিফ করবে? বলে যে মোটামুটি এখন এই লেভেলে আছে, সাইকো কিলার কমাই রয়েছে, আর হিয়নজেকে সে মারতে গিয়েছিল 5 বছর আগেরই সে সাইকো কিলার, যদিও আমরা দাবি করছিলাম যে সে মারা গেছে। বলে, তাহলে তার সম্পর্কে সব কিছু কেন প্রেস ব্রিফ করছো না? বলে, শীঘ্রই করা হবে। এরপরে আমাদের জিমিনকে দেখানো হয়। জিমিন সুপারিনটেন্ডেন্টের রুমে আসলে সুপারিনটেন্ডেন্ট বলে, তুমি আমাকে অল্প খবর দিয়েছো নাকি তুমি অল্প কিছু জেনেছো? তখন জিমিন বলে যে আমি চেষ্টা করেছি যখন যেই খবরটি পেয়েছি আপনাকে দেওয়ার জন্য। সাথে সাথে সে জিমিনকে মারতে থাকে, কারণ জিমিন আসলে যে খবরটা পেয়েছিল সেটি মনে পড়ে জিমিনের, যে জিমিন সেই খবরটি তাকে দেয়নি, অর্থাৎ হিয়নজের অ্যাড্রেসটা সেটি তাকে পাঠায়নি, পাঠিয়েছে বইয়ের বইয়ের অ্যাড্রেসটি। আর এটি বুঝতে পেরেই সে আসলে লিমিনকে মারতে থাকে, আর জিমিন তার অসহায়ের মতো মার খেতে থাকে, কোনো প্রশ্নেরই কোনো উত্তর দিতে পারে না। সিন কাট করে আমাদের একেবারে ডিসিপ্লিনারি কমিটির সামনে টিম লিডার ওয়ান্দাকে দেখানো হয়। ওয়ান্দাকে তারা প্রশ্নের উপর প্রশ্ন করছে, যদিও সকল প্রশ্নই রিলেটেড প্রথমত ছিল সাইকো কিলারটিকে গুলি করা নিয়ে, কিন্তু পরবর্তীতে কেমন যেন কোশ্চেন চেঞ্জ হয়ে যায়। ওয়ান্দাকে পার্সোনালি অ্যাটাক করা হয়, তার পার্সোনাল রেগুলার মেডিকেশন, ইভেন তার লাভ লাইফ নিয়েও আলোচনা করা হয়। তাকে প্রশ্ন করা হয় যে তুমি তো ডিভোর্সি, শুনেছি তোমার ডিভোর্স, তুমি নাকি হিয়নজের সঙ্গে পরকীয়া করতে এই জন্য ডিভোর্স হয়েছে। ওয়ান্দা তখন এই কথার আর কোনো রকম কোনো জবাব দেয় না। সে বলে যে আমি এখানে টিম লিডার, আর আমার প্রফেশন রিলেটেড প্রশ্ন করলেই মনে হয় আমি বেশি বেটার ফিল করতাম, কারণ আমার পার্সোনাল কোনো বিষয় নিয়ে এই ডিসিপ্লিনারি কমিটি বসেনি, আর আমি আমার পার্সোনাল বিষয় এখানে আলোচনা করতেও বাধ্য নই। এরপরে সে তাদেরকে একেবারে কটমট করে জবাব দিলে তারা দুজনাই খুবই অবাক হয়ে যায়। বলে, টিম লিডার আপনি উদ্ধত দেখাচ্ছেন। কিন্তু টিম লিডার বলে যে দেখান কত টিম লিডার কত 2 নাম্বারই করতেছে, তারা করাপশানে জড়িয়েছে, কিন্তু আপনাদের সেদিকে মাথা ব্যথা নাই, আমার পার্সোনাল জিনিস নেই, বলে সে রুম থেকে চলে যায়। আর তাকে এভাবে রুম থেকে চলে এসে তার রুমে বসতে দেখে তো ভয় পেয়ে যায় অন্যান্য অফিসাররা। এই দুজন মিলে কথাবার্তা বলতে থাকে যে টিম লিডারের মনে হয় না অবস্থা ভালো আছে, এবং হিয়নজে যে বেঁচে আছে আর হিয়নজেকে আজকে এই অফিসে ডেকে পাঠানো হয়েছে সেটাও তারা বলে। আর বলে, দেখো কেমন করে মেয়েটি চুপচাপ বসে আছে, মনে হচ্ছে আমাদের কথা শুনতেই পাচ্ছে না, কিন্তু সে আমাদের সকল কথাই শুনছে, সে কেন কোনো কথা বলছে না? এটা নিয়েও তারা দুজন কথা বলে। এরপর সিন শিফট হয় হিয়নজের কাছে। হিয়নজে এসে নামে গাড়ি থেকে পুলিশ স্টেশনের সামনে, আর তাকে সবাই ঘিরে ধরে, সব সাংবাদিকরা জিজ্ঞেস করতে থাকে তার ভূমিকা সাইকো কিলারকে খুন করা নিয়ে, কিন্তু সে কোনো কথার জবাব না দিয়ে মুচং পুলিশ স্টেশনে প্রবেশ করে এবং সেই জায়গায় দাঁড়ায় মুচাং মেট্রোপলিটন পুলিশ এজেন্সি। তারপরে আমরা তাকে দেখি সেই ইন্টারোগেশন রুমে সে বসে আছে এবং তার সামনে বসা
সুপারিনটেন্ডেন্ট বলে যে প্রথমে সরি বলছি কারণ সবগুলো ডিসকাশন রুম আজকে ব্লক হয়ে আছে, তাই তোমার সঙ্গে এখানেই বসলাম। এরপর তার সামনে অনেকগুলো ছবি দিয়ে বলে, দেখো তোমার বিরুদ্ধে আমি কত ধরনের চার্জ নিয়ে আসতে পারি, এগুলো সম্পর্কে তুমি কি বলবে? হিয়ঞ্জে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। এরপর সে হিয়ঞ্জেকে জানায় যে তুমি কি জানো যে আমি তোমার এত সাকসেসে জেলাস ফিল করি? হিয়ঞ্জে বলে হ্যাঁ আমি সেটা জানি। তারপরে বলে যে তুমি সব কিছুতেই পারফেক্ট হতে চাও এবং যে কাজ করবে ভাবো সেটাই করে ফেলো, এটাই আমার ভালো লাগে না। হিয়ঞ্জে তার কথার কোনোই জবাব দিচ্ছে না। সে সেই সবগুলো ছবি আবার গুছিয়ে নিয়ে তার সামনে রেখে দিয়ে বলে, আপনার আর কোনো কথা না থাকলে আমি এখান থেকে উঠছি, বলে সে সেখান থেকে চলে যায়। হিয়ঞ্জে বাইরে বের হয়ে দেখতে পায় ওয়ান্দাকে। ওয়ান্দা তাকে জানায় ডক্টর অ্যান এখন পুরোপুরি সুস্থ আছে, তার বিপদ কেটে গেছে। ওয়ান্দা হিয়ঞ্জেকে আরও জানায় যে আমার অনেক ভালো লাগছে শুধু এটা ভেবেই যে তুমি তোমার 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছ আর তুমি তোমার নিজের পায়ে দাঁড়িয়ে আছো, হাঁটাচলা করতে পারছো। তখন হিয়ঞ্জে জানায় তোমাকে নিশ্চয়ই সব আপডেট জানিয়েছে ডক্টর আন, ঠিক না? সেই কথার কোনো জবাব দেয় না ওয়ান্দা জবাব না দিলে তখন সে সেখান থেকে তাকে গুড বাই বলে চলে যায়। ওয়ান্দা তার চলে যাওয়া দেখতে থাকে আর এখানেই দৃশ্য কাট করে আমাদের দেখানো হয় মুচুংয়ের পাশে হুঙ্গুং গ্রামে একটি ছোট বাচ্চা মনোপলি খেলছে আর সেই বাচ্চাটিকে টেক কেয়ার করছে একটি লোক। সেই লোকটি জানালার পর্দা লাগিয়ে দিয়ে এসে বাচ্চাটির কাছে বসার আগেই একটি ক্যামেরা সেট করে আসে সেইখানকার টেডি বিয়ারের চোখে। আর তারপর বাচ্চাটিকে বলে আমাকেও এই খেলাটা তুমি শিখাবে? বাচ্চাটা মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর সে বাচ্চাটাকে নিজের কাছে টেনে নিলে বাচ্চাটি জোর করে তার কাছ থেকে সরে চলে যায়। কিন্তু এভাবে যখন সে সেকেন্ড টাইম আবারও বাচ্চাটিকে নিজের কাছে নিয়ে আসে, সেটাও বাচ্চাটি একেবারেই পছন্দ করে না। বাচ্চাটি তখন তার টাচ মোটেও পছন্দ না করে এইবার একেবারে দৌড়ে তার ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে যায় আর সেও বাচ্চাটির পিছে পিছে যেতে থাকে। তার পায়ে একটি বেল্ট বাঁধা ছিল। বাচ্চাটি যাওয়ার আগে বলে সে আর কখনোই তার কাছে আসবে না। এরপরে সে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, দুজন মহিলা তখন তাকে পাস করলে বলে এই সেই খারাপ লোকটি যে বাচ্চাদের সাথে খারাপ করে। সিন কাট করে সুয়ংকে দেখানো হয় বাস থেকে নেমেছে আর বাচ্চাটিকে বাস স্ট্যান্ডে ওই লোকটি বলছে তুমি এখান থেকে চলে যাও, এখন আমি বন্ধ করে দেব। বাচ্চাটি তাকে বোঝানোর চেষ্টা করলে সে বোঝে না। তখন সুয়ং এসে বলে সে আসলে বলছে তার গ্র্যান্ডমার জন্য সে অপেক্ষা করছে, গ্র্যান্ডমা আসলে তখন যাবে। তখন লোকটি চলে যায় আর সুয়ং ইশারায় তার নাম জিজ্ঞেস করলে সে তার নাম বলে হুনসো এবং সুয়ং তাকে জানায় যে সে কেন এখানে আছে, বাসায় অপেক্ষা করতে পারে। সে বলে বাসায় তার একা একা অনেক ভয় লাগে, তাই তো সে এখানেই বসে অপেক্ষা করছে তার গ্র্যান্ডমার জন্য। সুয়ং বলে হুনসু কোনো বিপদ নেই তো? হুনসু না জানায় কিন্তু শুধু বাইরে তাকাতে থাকে, দেখে সেই লোকটি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সে সুয়ংকে কিছুই বলে না। সুয়ং তখন তার মোবাইল নাম্বারটা ডায়েরির একটা পেজে লেখে তাকে দিয়ে বলে যে সে একজন পুলিশ অফিসার, যদি তার কখনো কোনো বিপদ হয়, সাহায্যের দরকার হয়, এই নাম্বারে যেন সে কল করে, তাহলে সে তখনই তাকে বাঁচাতে ছুটে আসবে। সুয়ং এর পর তার সঙ্গে কথা বলতেই তার গ্র্যান্ডমা এসে হাজির হলে সে খুশিতে লাফাতে লাফাতে গ্র্যান্ডমাকে গিয়ে জড়িয়ে ধরে আর সেই লোকটি তখন বাইরে গাড়ির পাশে দাঁড়িয়ে খেয়াল করে। সুয়ং তখন তাকে বিদায় দিতে বাইরে বের হয়ে খেয়াল করে যে একটি লোক দূরে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছুই না বলে সে বাস স্টপে অপেক্ষা করতে থাকলে সেখানে চলে আসে তার কলিগ মিস্টার ক্যাং। সে তখন কারে বসতে যাবে, ক্যাং বলে দেখো পা চেক করে নিও, আবার পায়ে পুপ লাগিয়ে আমার গাড়িতে বসে নষ্ট করে দিও না আমার কারটিকে, আর বলে তুমি আসবে আমাকে জানাবে না এত রাত্রে এসেছো। এরপরে সে তাকে লিফট দেয়, তার বাসায় পৌঁছায় দেয়, আবার সে ভুলে গেলে ব্যাগ দুটোও দিয়ে দেয়। বলে তুমি মুচুঙে গিয়ে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ হয়েছো কিন্তু অনেক বেশি প্রিটিয়েস্টও হয়ে গেছো। সে তখন বলে সরি আমি আপনাকে থ্যাঙ্কসই জানাইনি। থ্যাঙ্কস মিস্টার ক্যাং। সে বলে আমাকে মিস্টার ক্যাং বলো না প্লিজ, দংসিক বলো। এরপর সে তার বাবার কাছে চলে যায়। তার বাবাকে গিয়ে সে জানায় যে সে আসলে ভালো আছে কিন্তু বাবা মনে করে তাকে ফায়ার করা হয়েছে। তাই বাবা জিজ্ঞেস করে যদি তোমার সেখানে ভালো না লাগে তাহলে চলে আসো এখানে, আর যদি সেই জবই ভালো না লাগে তাহলে ছেড়ে দাও, এখানে আমার সঙ্গেই থাকো। তখন সে বলে তার খুবই ভালো লাগছে আর এটা সে ভ্যাকেশনে এসেছে। তার বাবা বলে তার জন্য যেন সে চিন্তা না করে, বাবা ভালো আছে এবং দংসিক তার বাবাকে মাঝে মধ্যে দেখতে আসে। সুয়ং জানায় দংসিক আসলে অনেক ভালো। এদিকে হিউনজেকে দেখানো হয় সে রিপোর্টার লিবোর হাউজে চলে গেছে যেখানে 6 মাস ধরে অবস্থান করছিল সাইকো কিলার। সেখানে গিয়ে সে সব ছবিগুলো দেখতে থাকে আর সেই মিন্ট ক্যান্ডির একটি পুরা বোতল, আর তারপর সে সেখানে একটি সুন্দর কার্টুন টাইপ বক্স পেয়ে একের পর এক খুলে দেখে সেটা একটা ছোট ওয়্যার ট্যাপ লুকানো আছে। তারপর সেটি কানে দিতেই কানেক্ট হয়ে যায় এবং অপর প্রান্ত থেকেও সেই ওয়্যার ট্যাপটি আর একজন কানে নেয়, কিন্তু কিছুক্ষণ পর সেই লোকটি সেটা একটি ড্রিঙ্কসের গ্লাসে ফেলে দেয়।
তারপর সে আর কোনো কানেকশান না পেয়ে ভাবতে থাকে, যেহেতু এই ওয়্যার ট্যাপটি এখানে রয়েছে এবং অলরেডি কানেকশান পেলাম, তার মানে এর পেছনে আরও কেউ আছে যেটা আমরা এখনও জানতে পারিনি। এদিকে তখন আমাদের একটি লোককে অন্ধকার ঘরে বসা অবস্থায় দেখানো হয়, সে কম্পিউটারের সামনে বসা। আর হিয়ন যে ভাবতে থাকে যে দুজন খুন হওয়ার আগে পুরো এলাকার ওয়্যার জ্যাম হয়ে গিয়েছিল। সিন কাট করে একেবারে কিম নাহির চেম্বারে দেখানো হয়। অ্যাডভোকেট তিনি একটা সেমিনারে যাচ্ছেন, সুতরাং অন্যান্য কলিগদের কাছে বিদায় নিয়ে তিনি সেখান থেকে চলে যান। এরপরে আবারও সিন কাট করে দেখানো হয় ইয়ুনসুকে। ইয়ুনসু স্কুল শেষে অপেক্ষা করছে গ্র্যান্ডমার জন্য, কিন্তু গ্র্যান্ডমা না আসলে সে দেখতে পায় যে সেই লোকটি এসেছে, আর তার কাছ থেকে ভয়ে সে একেবারে পালিয়ে চলে যায় একটা ক্ষেতের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে আর ভাবে নিশ্চয়ই সে আমাকে পাবে না। কিন্তু লোকটি সেখানেও তাকে ফলো করে, তারপর সেখান থেকে বের করে তাকে গাড়িতে করে নিয়ে যায় আর সরি বলে তুমি কেন আমার কাছ থেকে পালিয়ে থাকছো ইয়ুনসু, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে গেম খেলো। কিন্তু ইয়ুনসু বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে যেতে চাই না, গেম খেলতে চাই না। এরপরে গাড়ি একটা জায়গায় দাঁড়ালে সে সেখান থেকে দরজা খুলে দৌড়ায় পালাতে থাকে, আর তখন সেও তার পিছে পিছে গিয়ে ইয়ুনসুকে জোর করে ধরে নিয়ে আসে আর দেখতে থাকে আশেপাশে কেউ দেখছে কিনা। তারপর ইয়ুনসুকে নিয়ে সেইবার গাড়ির পিছনে ডিক্কিতে সে রেখে তারপরে ডিক্কিটি লাগিয়ে দেয়। এখানেই সিন কাট করে আবারও আমাদেরকে হিয়নজেকে দেখানো হয়। হিয়নজেও চলে এসেছে সেই গ্রামে। সুয়ং এর গ্রামে ঢুকতে যাবে, ঢোকার পথে দেখে অনেকগুলো বাচ্চাদের মিসিং রিপোর্ট সেখানে ঝুলছে। সে সবগুলোই খুবই কেয়ারফুলি দেখে আর ভাবে এত বাচ্চা এখানে মিসিং। এরপরে দেখানো হয় সে সুয়ং এর সঙ্গে কথা বলছে। সুয়ং তাকে জিজ্ঞেস করে আপনি কেন এখানে এসেছেন। সে তখন বলে তুমি এই গ্রামেই বড় হয়েছো। সুয়ং বলে আপনি তো সবই আমার সম্পর্কে জানেন। তখন বলে তোমার জন্য একটা অফার আছে। সুয়ং বলে আমি আর কোনো অফার আপনার কাছ থেকে নিতে চাই না, আমি ডিরেক্টলি না বলবো। তখন হিয়নজে বলে অফার না শুনেই সে বলে হ্যাঁ। এরপরে বলে প্লিজ আপনি চলে যান। তখন বলে তোমার কাছে কালকে পর্যন্ত সুযোগ আছে, আমি কালকে পর্যন্ত এখানে থাকবো বলে সে তাকে আবারও সেই হেডফোনটি কানেক্ট হওয়ার জন্য সেই টেবিলের উপরে রেখে সেখান থেকে আস্তে করে চলে যায়। সুয়ংয়ের বাবা তাদের কথা বলা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে যে লোকটি তার মেয়ের সাথে কথা বলে চলে গেল। এরপরে দেখানো হয় আবারও সেই অ্যাডভোকেটকে, তিনি গাড়িতে তার গ্লাসে নিজের চেহারা দেখতে হঠাৎ করে সামনে একটা কারের সঙ্গে ধাক্কা খান। তারপরে নেমে আসলে আর কেউই নয়, সেই চাইল্ড অ্যাবিউজ করা লোকটি। সে তখন বলে ঠিক আছে, তবে আপনার দেখে চালানো উচিত ছিল। কিন্তু অ্যাডভোকেট বলে আমি এখনই ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দিচ্ছি, তাহলে আপনি ইন্স্যুরেন্সের টাকা পাবেন। কিন্তু সে এমন রেগে যায়, তখন মহিলাটি ভয়ে পিছু হটতে গিয়ে একেবারে নিজেই তার কারের কাছে ধপ করে পড়ে যায়। সিন কাট করে পরদিন সকালে আমাদেরকে দেখানো হয় সুয়ং চলে গেছে তার আগের পুলিশ স্টেশনে এবং সেখানে গিয়ে দেখে চিফ অনেক ব্যস্ত আছে কতগুলো মিসিং কেস নিয়ে। সুয়ং যেতেই বলে দেখো কতগুলো বাচ্চাদের মিসিং কেস নিয়ে আমি একেবারে অস্থির হয়ে আছি। এরপর চিফ তার ভালো মন্দ জিজ্ঞেস করে তার সামনে সেই ফাইলটি দিলে সে দেখে যে সেই বাচ্চাটি অর্থাৎ ইউনসু, তার ছবিটিই রয়েছে প্রথমে এবং সে এই বাচ্চাকে চিনে। তারপর রেডিওতেও তার অ্যানাউন্স শুনে সাথে সাথে সে সিদ্ধান্ত নেয় চলে যাবে সেখানে এবং সে যে হাজির হয় সেই চাইল্ড অ্যাবিউজ করা লোকটির বাসায়। গিয়ে সে পরিচয় দেয় সে মুচোংয়ে কাজ করে এবং এখানে এই বাচ্চাকে পার্সোনালি চিনত, সে একটু দেখতে চায়। তারপর সে ঘুরে ঘুরে ঘরটি দেখে লোকটির ছবি দেখে মনে করে যে সেদিন রাতে ওই লোকটিকে সে বাস স্ট্যান্ডে দূরে দাঁড়ানো থাকতে দেখেছিল এবং বাচ্চাকে জিজ্ঞেস করলে বাচ্চা না বলেছিল কোনো বিপদ নেই। আবারও সিন কাট করে হিয়নজেকে দেখানো হয়। এখানে সুয়ংয়ের বাবা এসে তাকে মোবাইলে মেসেজ লিখে বলে যে তুমি আমার মেয়েকে কল দাও, তাহলেই সে চলে আসবে, অনেক আগে বাসা থেকে গিয়েছে। কিন্তু হিয়নজেও মোবাইলে লিখে দেয় যে তার আর বেশি সময় নেই, এখনই চলে যেতে হবে। তাই সে তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে তখন উঠে চলে যেতে থাকে। তার গাড়িও ততক্ষণে সেখানে রাস্তায় চলে আসে এবং সে তার বাবাকে গ্রিটিংস করে সেখান থেকে বিদায় নেয়। বাচ্চাদের মিসিংয়ের খবরটি প্রচার হতে থাকে রেডিওতে, যা হুয়ানদাও শোনে এবং চাইল্ড অ্যাবিউসারের পায়ে একটি বেল্ট লাগানো রয়েছে যেটি সে রেখে পালিয়ে গেছে এটাও বলা হয়। সিন কাট করে দেখানো হয় সুইয়ং ঘটনাস্থলে গাড়ি নিয়ে পৌঁছায় গেছে সেই মাউন্টেন জঙ্গলের কাছে এবং মাউন্টেনের পাদদেশে পুলিশ অফিসার সহ সবাই চলে এসেছে ইন্সপেকশনের জন্য। আর সেখানে সে আবারও তার নিজের আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করে আর এর মধ্যে দিয়েই পর্ব 6 শেষ করা হয়। এপিসোড 7-এর শুরুতে আমরা দেখি সেই ছোট বাচ্চাটি যেখানে লাস্ট দেখা গিয়েছিল সেখানে পুলিশ এসে সার্চ করছিল এবং সেখানে সুয়ংও চলে আসে এবং সে তার দেওয়া নাম্বারটি খুঁজতে থাকে এবং তাকে তখন একটি পুলিশ এসে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে তার কথা শুনতে চায় না। তখন দংশিক তাকে এসে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, আর সে দংশিককে বলে যে বাচ্চাটি হারিয়ে গিয়েছে তাকে সে চিনে, সে তার সঙ্গে কয়েকদিন আগে দেখা করেছিল আর সে তাকে তার নাম্বারও দিয়েছিল। তখন দংশিক ওখান থেকে চলে যায় আর সুয়ং ভাবতে থাকে যে এখন কি করবে। তখন একজন পুলিশ বলে যে তারা ভেবে নিক যে সেই ছেলেটি মারা গিয়েছে আর তারা এখন লাশ খোঁজার প্রিপারেশান নিক।
কিন্তু তখন সুয়ং বলে যে সেই ছেলেটি এখনও বেঁচে আছে, কারণ সে যে নোটটি সেই ছেলেকে দিয়েছে সেই নোটটি নেই, আর সেই ছেলেকে তাদের বাঁচানো লাগবে। কিন্তু সেই পুলিশটি তার উপর খুবই রেগে যেতে থাকে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। দিন কাট হয়ে আমরা হিয়নজিকে দেখতে পাই এবং সে সেই বাচ্চাটি হারিয়ে যাওয়ার নিউজ শুনছিল। পরে আমরা আবার সুয়ংকে দেখি এবং সে পুলিশের কাছ থেকে দূরে চলে গিয়ে তার কানে এয়ারপ্লাগসটি লাগায় এবং সে হিয়নজিকে বলে যে সে তার অফার গ্রহণ করবে, কিন্তু এর বদলে তাকে সে যেন এই ছোট ছেলেটি যার নাম হিয়নসু তাকে খুঁজতে হেল্প করে, আর সেটাতে হিয়নজেও রাজি হয়ে যায়। সিন কাটা আমরা দেখি হিয়নসু এখনো বেঁচে আসে এবং সে সেই লোকটির কাছ থেকে পালাচ্ছিল। সে পালাতে পালাতে একটি ঘর দেখতে পায় এবং সে সেই ঘরের ভিতর লুকিয়ে পড়ে, কিন্তু সেই লোকটি তাকে দেখে ফেলে এবং সে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। সিন কাট হয়ে আমরা পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং কমিশনারকে দেখতে পাই এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলে যে সে হোয়ান্দাকে সেই বাচ্চার কিডন্যাপিংয়ের কেসটা দিয়েছে, আর এতে যদি হোয়ান্দা সেই বাচ্চাটাকে খুঁজে না পায় তাহলে সে হোয়ান্দাকে জেল থেকে বের করে দেওয়ার একটি এক্সকিউজও পেয়ে যাবে। সিন কাট হয়ে আমরা ওয়ান্দাকে দেখতে পাই এবং সে হিয়নজের কাছে এই কেস নিয়ে হেল্প চায় এবং সে যে হিয়নজের সঙ্গে কথা বলছিল এটা দেখে রিউয়ের বাকি সব মেম্বার খুবই অবাক হয়ে যায়। পরে তারা সেখান থেকে যে ছেলেটি কিডন্যাপ যেখানে হয়েছিল সেই জায়গায় যাওয়ার জন্য রেডি হয়, আর পরে আমরা সিন কাট হয়ে হিয়নজেকে সেই ছেলের স্কুলে দেখতে পাই এবং সেখানে পরে সুয়ং চলে আসে এবং হিয়নজে সুয়ংকে জিজ্ঞাসা করে যে হিয়নসু বাসা কোন দিকে। সুয়ং সেই দিকটা দেখিয়ে দেয় আর তখন হিয়নজে বলে যে সে পালিয়ে যাওয়ার জন্য অন্য দিকে যাবে, তো সে তার অপোজিট দিকেই যাবে। এদিকে আমরা হোয়ান্দা এবং টিমকে দেখতে পাই। হোয়ান্দা টিমের সবাইকে বলে যে তারা যেন হংউন পুলিশ স্টেশনে ফোন করে বলে দেয় যে রিউ এই কেসটা নিয়ে নেবে, আর তখন সাং বলে যে যেহেতু সেটা সুয়াংয়ের গ্রাম তাকেও এই কেসে নিয়ে নেওয়া হোক, কিন্তু তখন মুনসু বলে যে সে তো এখন ছুটিতে আছে, তাকে নেওয়া যাবে না, কিন্তু তখন হোয়ান্দা বলে যে সে অলরেডি কেসে কাজ করছে। এদিকে সুয়ং আর হিয়নজে সেই বাচ্চাটিকে কোথায় নিয়ে যাওয়া হতে পারে সেটা দেখছিল, আর তখন সুয়ং একটি খেলনা দেখে এবং সেই খেলনাটি দেখে সে বুঝতে পারে যে সেই খেলনাটি হিয়নসুর। সেই খেলনাটি হিয়নজেকে দেখায় আর হিয়নজে মাটিতে কিছু দাগ দেখে বুঝতে পারে যে হিয়নসুকে কেউ একজন টেনে নিয়ে গিয়েছে। তখন হোয়ান্দা তার টিমকে নিয়ে হংউন পুলিশ স্টেশনে যে হিয়নসু এবং কিডন্যাপিং সাসপেক্টের সব ইনফরমেশন নিয়ে সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আমরা দেখি হিয়নজে এবং সুয়ং সাসপেক্টের বাসায় যায় ইনভেস্টিগেশন করতে। তখন হিয়নজে বলে যে সাসপেক্টের ফেডোফিলিয়া আছে, তার মানে তার বাচ্চাদের উপর ইন্টারেস্ট বেশি। তখন হিয়নজে একটি মেডিসিন দেখে বলে যে সাসপেক্টের অ্যাথরাইটিসও আছে, তার মানে সে পাহাড়ে উঠতে পারবে না। তখন সুয়ং টেডি বিয়ারের ভিতর একটি ক্যামেরা খুঁজে পায় এবং তারা সেটার ভিডিও দেখতে থাকে যেখানে সাসপেক্ট হিয়নসুকে বাজেভাবে টাচ করছিল। সুয়ং সেই সাসপেক্টকে দেখে মনে করে যে সে তাকে এর আগেও দেখেছিল, আর সে নিজেকে দোষারোপ করতে থাকে যে তার জন্যই হিয়নসুকে সেই সাসপেক্ট কিডন্যাপ করেছে। তারা সে বাড়ি থেকে বের হয়ে আসে আর তখন হিয়নজে সুয়ংকে বলতে বলে যে কিডন্যাপিংয়ের সিন কেমন দেখতে ছিল। তখন সুয়ং বলে কিডন্যাপারের কারের পিছনে হিয়নসুর ব্যাগ ছিল এবং কারের পিছনের লাইট ভেঙে গিয়েছিল আর কারে একটি বড় গর্ত ছিল, আর তখন হিয়নজে বুঝতে পারে যে কারের সঙ্গে অন্য কোনো গাড়ির ধাক্কা লেগেছিল। হিয়নজে সুয়ংকে জিজ্ঞাসা করে যে সে আর কিছু দেখেছে কিনা, আর সুয়ং বলে যে সে গাছের উপরে কিছু ফেদার দেখেছে। আর পরে সিন কাট হয়ে আমরা একটি ফ্যাক্টরি দেখতে পাই যেখানে তারা ফেদার নিয়ে ব্ল্যাঙ্কেট বানাতো। হিয়নজে আর সুয়ং সেই ফ্যাক্টরির দিকেই যাচ্ছিল এবং হিয়নজে হোয়ান্দাকে মেসেজ করে বলে দেয় যে সেই ফ্যাক্টরিতে চলে আসতে। আর সেই ফ্যাক্টরিতে যায় এবং ফ্যাক্টরির সব ওয়ার্কার্সদের হিয়নসুর ছবি দেখিয়ে বলে যে তাকে কেউ দেখেছে কিনা। তখন হিয়নজি একটি লোককে দেখে এবং তাকে দেখে তার সন্দেহ করা শুরু করে এবং সে সেই লোকটির জুতো দেখিয়ে বলে যে সে কি কোথাও হাইকিং করতে গিয়েছে কিনা। আর তখনই সেই লোকটি সব কিছু ফেলিয়ে দিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে আর হিয়নজি আর সুয়ং তার পিছু নিতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর তারা ফাইনালি সেই লোকটিকে খুঁজে পায় এবং সেই লোকটি তখন আবার পালিয়ে যেতে চায়, কিন্তু ওদিক থেকে তখন হোয়ান্দা এবং টিমের বাকি সবাই চলে আসে আর তার হাতে হ্যান্ডকাপস পরিয়ে ফেলে। তখন ভয়ে সেই লোকটি বলে যে সে কাউকেই মারেনি, সে খালি একটি বডি খুঁজে পেয়েছে। আর সে এর কথা শুনে সুয়ং খুবই রেগে যায় এবং সেই লোকটিকে সে জিজ্ঞাসা করতে থাকে যে বডিটা কোথায়। আর পরে আমরা দেখি কিছু পুলিশ একটি জায়গায় মাটি খুঁড়ছিল এবং কিছুক্ষণ পর তারা সেখানে একটি বস্তা দেখতে পায় এবং বস্তা খুলে তারা একটি মাথা দেখতে পায় আর সেই মাথাটা ছিল সাসপেক্টের। তার মানে সাসপেক্ট মারা গিয়েছে আর আসল সাসপেক্ট এখন অন্য কেউ। আর হিয়নজে বলে যে বাচ্চাটি যে জায়গায় আছে সে মনে হয় না
যে সুয়ংকে কল করতে পারবে। আর সুয়ং তার ফোন চেক করে আর দেখে তার সেই বাচ্চাটি তাকে এখনও কল করেনি। পরে আমরা সেই বাচ্চাটিকে দেখতে পাই এবং সে একটি সুন্দর রুমে ছিল। সে সেখানে একটি ফোন দেখে সেই ফোনে সুয়ংকে কল করতে যায়, কিন্তু সেখানে একটি মেয়ে এসে তার কলের লাইন কেটে দেয়। সিন কাট হয়ে আমরা পুলিশ স্টেশনে চলে আসি, যেখানে মুনসোয়ার থেসাং সেই লোকটি যার নাম জঙ্গুকে কোয়েশ্চেন করছিল এবং জিজ্ঞাসা করছিল সেই বাচ্চাটি কোথায়। এবং তখন জঙ্গু কিছুও বলতে চায় না, তাই থেসাং খুবই রেগে যেতে থাকে। তাই তখন সেখানে হওয়ান্তা চলে আসে এবং জঙ্গু তাকে বলে যে তার অ্যাটর্নি সেখানে চলে আসবে এবং সে তার অ্যাটর্নি আসার পরে কথা বলবে। সিনকাট হয়ে আমরা দেখি হিয়ঞ্জি এবং সুয়ং জঙ্গুর কার ইনভেস্টিগেট করছিল এবং হিয়ঞ্জি তখন বলে জঙ্গুর কারের সামনে কোনো গর্ত নেই, তার মানে সেখানে আরও কেউ একজন ছিল যার সঙ্গে আসলে সাসপেক্টের গাড়ি ধাক্কা লেগেছে। আর তখন হিয়ঞ্জি জিজ্ঞাসা করে যে জঙ্গুর কি অবস্থা, আর সুয়ং তখন বলে যে জঙ্গু কোনো কথা বলতে চাচ্ছে না, আর সে বলছে যে তার একজন অ্যাটর্নি আছে। আর তখন হিয়ঞ্জি বলে যে সুয়ং যেন সে অ্যাটর্নির খোঁজ খবর নেয় আর হিয়ঞ্জিকে জানায় যে সেই অ্যাটর্নির অফিস কোথায় এবং সে যেন জঙ্গুর পাস্টকে নিয়েও কিছু ইনভেস্টিগেশন শুরু করে। তিনকার হয়ে আমরা হিয়নসুকে দেখি এবং আমরা সেই মেয়েটির মুখ দেখতে পাই। সেই মেয়েটি হিয়নসুকে ইউবিন বলে ডাকছিল আর তাকে বলছিল যে সে ইউবিনের মা। কিন্তু তখন হিয়নসু বলে যে তার নাম ইউবিন না, তার নাম হিয়নসু। কিন্তু সেই মেয়েটি বলে যে তার ইউবিন ডাকতেই ভালো লাগে, তাই সে তাকে ইউবিনই ডাকবে। আর সে তখন বলে যে তার এখন বাইরে যাওয়া লাগবে আর ইউবিন যেন ওকে ফোন করার ট্রাই না করে, কারণ ফোন নষ্ট হয়ে গিয়েছে আর সে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে যাবে, তো সে পালানোরও যেন চেষ্টা না করে। এবং এই বলে সে ওখান থেকে চলে যায়। তিনকাট হয়ে আমরা পুলিশ স্টেশনে চলে আসি এবং ওহান্দা বলছিল যে জঙ্গু আসল কালপ্রিট না এবং কেউ তাকে ইউজ করছে। এবং তখন সেখানে জঙ্গুর অ্যাটর্নি চলে আসে এবং আমরা তার নাম জানতে পারি মীরা। পরে তারা পুলিশ স্টেশন থেকে বাইরে আসে এবং মিডিয়ার সবাই জিজ্ঞাসা করে যে সেই বাচ্চাটি বেঁচে আছে কিনা, এবং তখন ফন্দা বলে যে সেই বাচ্চাটি বেঁচে আছে আর সেটা সুপারিনটেন্ডেন্ট এবং কমিশনার দেখছিল। আর তখন কমিশনার জিজ্ঞাসা করে সুপারিনটেন্ডেন্টকে যে এখন কি করা যায়, এবং সুপারিনটেন্ডেন্ট বলে যে তার মনে হয় বাচ্চাটি মারা গিয়েছে। তখন কমিশনার বলে যে তার জানা মতে কেউ একজন পিছন থেকে হিয়ঞ্জিকে সাপোর্ট করছে আর এর জন্য তারা হিয়ঞ্জিকে কিছু করতে পারবে না। এদিকে তখন আমরা হিয়নসুকে দেখতে পাই এবং সে ড্রয়ারের ভিতরে একটি চাবি খুঁজে পায়। সেই চাবি খুলে সেইটি রুমে চলে যায় এবং সেই রুমে আমরা একটি ছবি দেখি যেখানে সে এবং সেই মেয়েটি ছিল। পরে আমরা হিয়ঞ্জি আর সুয়ংকে দেখতে পাই এবং তারা মীরার অফিসে এসেছিল, কিন্তু মীরার অফিস যেহেতু বন্ধ ছিল তারা পাশের আরেক অ্যাটর্নি নাহির অফিসে যায়। এখানকার ওয়ার্কারকে হিয়ঞ্জি বলে যে তাদের নাহির সঙ্গে দেখা করা লাগবে, আর তখন সেই ওয়ার্কার তাদের ওয়েট করতে বলে। এবং তখন সুয়ং সেখানে একটি ছবি দেখতে পায়, যেই ছবিটি তারা জঙ্গুর গাড়েও দেখতে পেয়েছিল এবং তারা বুঝতে পারে যে তারা দুইজন রিলেটেড। তারা নাহির রুমের ভিতরে যায় এবং সিয়ং মাথা ব্যথার অজুহাত দিয়ে দাঁড়িয়ে থাকে এবং সে একটি খেলনা দেখে সেই খেলনা ধরতে যায়, কিন্তু নাহি তাকে সেই খেলনা ধরতে নিষেধ করে। পরে হিয়ঞ্জু এমনি একটি অজুহাতে তার সঙ্গে কথা বলতে থাকে আর পরে সে উঠে দাঁড়ায় আর তার ভলেন্টিয়ারের ছবি দেখে বলে যে তার কি বাচ্চা খুব পছন্দ কিনা। নাহি বলে হ্যাঁ, তার বাচ্চা খুবই ভালো লাগে। এবং তারা আবার পরে এমনি কথা বলতে থাকে এবং কথা বলার পর হিয়ঞ্জি আর সুয়ং সেখান থেকে চলে যায়। বের হয়ে আসার পর সুয়ং বলে সে জানতে পেরেছে যে নাহির ওসিডি আছে, কিন্তু তারা হিয়নসুর ব্যাপারে কোনো ক্লুই পায়নি। সুয়ং আর হিয়ঞ্জি পুলিশ স্টেশনে চলে আসে এবং হান্দা বলে জংইউ বারবার বলছে যে তার কিছুই মনে নেই। থেসাং এসে বলে যে কিম নাহি জংউকে অনেকভাবেই হেল্প করেছে, যাতে হিয়ঞ্জি বুঝে যায় যে কিম নাহি জংউকে ইউজ করেছে এবং নাহির গাড়ির সঙ্গেই সেই সাসপেক্টের গাড়ির ধাক্কা লেগেছিল, এতে গর্ত হয়ে গিয়েছে গাড়িতে। এবং তখন নাহি হিয়নসুকে দেখতে পেয়েছে এবং তাতে সে সাসপেক্টকে মেরেছে এবং সে হিয়নসুকে নিয়ে চলে গিয়েছে আর সে জঙ্গুকে বডি লুকিয়ে রাখতে বলেছে। নাহি জানলা দিয়ে পুলিশকে দেখতে পায় এবং থেসাং আর মনসু এসে নাহি দেখতে পায় না, কারণ সে তো পালিয়ে গিয়েছিল। তখন তারা সেটা জিমিনকে বলে এবং জিমিন নাহির কার ট্র্যাক করতে থাকে। তারা সবাই নাহির কারকে খুঁজতে থাকে এবং তারা একটি জায়গায় যে পৌঁছায় এবং নাহি গাড়ি থেকে নেমে একটি সুটকেস নিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু তখন থেসাংয়ের গুলি দেখাতে সে থেমে যায় আর আমরা দেখি যে সেটা আসলে নাহি ছিল না, তার ম্যানেজার ছিল। তারা সুটকেসটি নিয়ে নেয় এবং সেটা খুলে দেখে যে সেটার ভিতর একটি পুতুল ছিল এবং তখন সুয়ং খুবই খুশি হয়ে যায়, কারণ তার ভয় লেগেছিল যে সেটা আসলে হিয়নসু ছিল। আর তখন সঞ্জয় বলে যে তার মানে হিয়নসু এখনো বেঁচে আছে এবং নাহি তার কাছে গিয়েছে।
আর সে সুয়ংকে কোনো ক্লু মনে করতে বলে। তখন সুয়ং মনে করে যে সে নাহির টেবিলে একটি ফ্লায়ার দেখেছিল একজন মিসিং বাচ্চার, এবং সেই বাচ্চার নাম ছিল ইউবিন। আর তখন হিয়ঞ্জে বলে যে সেও এর আগে এরকমই একটি ফ্লায়ার দেখেছিল যে ইউবিন নামের কোনো বাচ্চা হারিয়ে গিয়েছে। তখন ওয়ান্দা জিমিনকে জিজ্ঞাসা করে যে ইউবিনের ইনফরমেশন নিতে, আর জিমিন বলে যে ইউবিন 5 বছর আগে মারা গিয়েছে আর সে নাহির ছেলে। আর তখন হিয়ঞ্জে বুঝতে পারে যে নাহি হিয়ঞ্জুকে নিয়েছে তার ছেলে ভেবে, আর সে বিশ্বাস করতে চাচ্ছে না যে ইউবিন আসলে মারা গিয়েছে। তখন হিয়ঞ্জে সুয়ংকে সেই খেলনার কথা ভাবতে বলে যে খেলনাটাকে নাহি ধরতে নিষেধ করেছিল। তখন থেসাং আর মনসু বলতে থাকে যে তারা কিভাবে এখন হিয়ঞ্জুকে খুঁজে পাবে। আর তখনই সুয়ংয়ের মনে হয় যে সেই খেলনাটিতে মিরোল্যান্ড লেখা ছিল, আর সুয়ং বলে যে মিরোল্যান্ড নামের একটি অ্যামিউজমেন্ট পার্ক আছে। আর তখন ফান্দা জিমিনকে জিজ্ঞাসা করে যে মিরোল্যান্ড নামে কি আসলে কোনো পার্ক আছে কিনা, আর সেটা কোথায় আছে। আর জিমিন তাকে বলে যে মিরোল্যান্ড নামে একটি পার্ক ছিল এবং সেটা নাহির বাবা চালাতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। জিমিন তাদেরকে মিরোল্যান্ডের অ্যাড্রেস পাঠিয়ে দেয় আর তারা সবাই মিরোল্যান্ডে চলে যায়। কাঠ হয়ে আমরা নাহি আর হিয়নসুকে দেখি এবং নাহি হিয়নসুর সঙ্গে খেলতে থাকে, এবং হিয়নসু প্রথমে তার সঙ্গে খেলার ভান করে এবং পরে তার ফোন নিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু তখন নাহি তাকে ধরে ফেলে। কিন্তু সে আবার আরেকটি রুমের ভিতর চলে যায় এবং দরজা লাগিয়ে দেয়। নাহি সেই দরজা ভেঙে ভিতরে চলে আসে আর হিয়নসু তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সে সেখান থেকে বাইরে চলে আসে এবং নাহি একটি রেঞ্জ নিয়ে তার পিছু করতে থাকে। এদিকে তখন রিউয়ের সবাই মিরোল্যান্ডের দিকে যাচ্ছিল, আর তখন আমরা আবার নাহি আর হিয়নসুকে দেখি, আর নাহি তখন হিয়নসুকে খুঁজে পেয়ে যায়। আর রিউয়ের সবাই মিরোল্যান্ডে যেয়ে পৌঁছায়, আর তারা ভাগাভাগি হয়ে হিয়নসুকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর সুয়ং হিয়নসুকে খুঁজে পায় এবং সে তার সঙ্গে কথা বলতে থাকে। আর এই সিনের মধ্য দিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 8-এর শুরুতেই আমরা দেখি যখন সুয়ং হিয়নজুর সঙ্গে কথা বলছিল, পিছন থেকে নাহি চলে আসে এবং নাহি তাকে একটি রড দিয়ে মারতে যায়, কিন্তু তার আগেই সুয়ং তাকে দেখে ফেলে আর সরে যায়। তখন নাহি তাকে ইউবিনকে ফেরত দিতে বলে, কিন্তু সুয়ং বলে যে সেটা ইউবিন না, সেটা হিয়নসু, আর সেটা তার ছেলে না। আর সেটা শুনে নাহি খুবই রেগে যায় আর তাকে মারতে যায়, কিন্তু তাকে হিয়নজে ধরে ফেলে। সে নাহিকে বলতে থাকে যে তার ছেলে ইউবিন মারা গিয়েছে আর তার সেটা এখন বিশ্বাস করে নেওয়া উচিত। আর তখন নাহি বারবার বলতে থাকে যে না, সে মারা যায়নি। হিয়নজে নিজেও বলতে থাকে যে না, সে মারা গিয়েছে। পরে নাহির হাত থেকে সে রডটি নিয়ে নেয় আর নাহি পাশে একটি কাচের কাছে চলে যায় এবং দেখায় যে সেখানে তার ছেলে ইউবিন আছে। আর তখন হিয়নজে বলে যে হ্যাঁ, ইউবিন সেখানে আছে কারণ নাহির অনেক কষ্ট পেয়েছে, নাহির কষ্ট চলে গেলে ইউবিনও চলে যেতে পারবে। আর তখন দেখা যায় যে সেখান থেকে ইউবিন চলে গিয়েছে। পরে আমরা দেখি নাহিকে অ্যারেস্ট করে নেওয়া হয়, আর তারপর আমরা সুয়ংকে হিয়নসুর সঙ্গে কথা বলতে দেখি এবং সুয়ং হিয়নসুকে জিজ্ঞাসা করছিল যে তার কি ভয় লেগেছে কিনা, কিন্তু হিয়নসু বলে যে সে জানতো সুয়ং আসবে আর তার জন্য সে বেশি ভয় পায়নি। সুয়ং হিয়নসুকে তার খেলনা ফেরত দিয়ে দেয়, আর তখন হিয়নসু তাকে বলে যে তার মনে হয়েছিল যে সে ইউবিনকে একবার দেখেছিল। আর তারা এমনিতে তারপর কথা বলতে থাকে। সিন কাট হয়ে আমরা দেখি পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিলিয়াকে রিপোর্ট করছিল যে তারা হিয়নসুকে খুঁজে পেয়ে গিয়েছে এবং তাকে এখন হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর ডিউটি 1-এর সবাই বলতে থাকে যে তারা সব কাজ করেছে, কিন্তু পুলিশ সুপারিনটেন্ডেন্ট সব ক্রেডিট নিচ্ছে। সিন কাট হয়ে আমরা হিয়নসুকে দেখতে পাই এবং তার কাছে কমিশনার জেনারেল চলে আসে এবং তার সঙ্গে কথা বলতে থাকে এবং তাকে হিয়নসুকে খুঁজে পাওয়ার জন্য কংগ্রাচুলেশনস জানায়। এবং তাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে কমিশনার জেনারেল হিয়নজের ফিয়ান্সে ইসুর বাবা ছিল, আর তাকে লুকিয়ে থাকতে কমিশনার জেনারেল অনেক হেল্প করেছিল। সিন কাট হয়ে আমরা হিয়নজেকে হন্দার সঙ্গে দেখি, আর হন্দা হিয়নজেকে জিজ্ঞাসা করে যে সে কাজে ফিরে আসবে কিনা। আর তখন হিয়নজে বলে যে সে যখন এর আগের সাইকো কিলারের বাসায় গিয়েছিল, সে এয়ারপ্লাগস কানে দিয়ে দেখেছিল যে অন্য পাশে আর একজন কেউ এয়ারপ্লাগস কন্ট্রোল করছে, তো তার মানে আরও একজন সাইকো কিলার আছে, আর এর জন্যই সে রিউ জয়েন করতে চায়। পরে আমরা পুলিশ সুপারিনটেন্ডেন্টকে দেখতে পাই এবং তার কাছে হিয়নজের জয়েনিং লেটার ছিল এবং সে আর কিছু না বলে সেটা সাইন করে ফেলে, কারণ সে তখন জেনে গিয়েছিল যে হিয়নজের সঙ্গে কমিশনার জেনারেলের রিলেশন আছে। আর সে কমিশনারের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে থাকে, আর তারা দুইজন বলতে থাকে যে তারা দুইজন এখন একই টিমে আছে। সিন কাট হয়ে আমরা দংশিককে দেখি যে সুয়ংকে নতুন একটি জায়গায় মুভ করতে হেল্প করছিল, যার থেকে আমরা বুঝতে পারি যে সুয়ং তার অ্যাপার্টমেন্ট চেঞ্জ করেছে। আর দংশিক তাকে জিজ্ঞাসা করে যে সে রিউ জয়েন করেছে তার মায়ের জন্য কিনা, আর তখন সুয়ং বলে হ্যাঁ, সে ঠিকই বুঝতে পেরেছে।
দিন কাট হয়ে আমরা পুলিশ স্টেশনে চলে যাই এবং সেখানে সুয়ং চলে আসে আর সে থেসাং আর মনসুর কাছ থেকে জানতে পারে যে হিয়নজে রিজয়েন করবে। দিন কাট হয়ে আমরা একজন লোককে দেখতে পাই যে এমনি সাইট সিইং করছিল। পরে সে একটি শব্দ শুনে সেই শব্দের দিকে যায় এবং সে একটি গলির ভিতর চলে যায়। সেখানে যেয়ে সে দুইজন লোককে মারামারি করতে দেখতে পায় এবং তার মধ্য দিয়ে একজন আরেকজনকে মেরে ফেলতে থাকে। আর সেটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু সেই লোকটি তাকে দেখে ফেলে তখন, আর সে তাকে যে খুঁজতে থাকে। এই লোকটি তার ছায়া দেখতে পায়, কিন্তু সে আর তার কাছে যায় না, সে অন্যদিকে চলে যায়। পরে আমরা দেখি সেখানে ইনভেস্টিগেশন করার জন্য রিউ টিম 1 চলে এসেছিল এবং তারা ডিসকাস করতে থাকে যে এই মার্ডারটা কেন হতে পারে আর এরভাবেই কেন মার্ডার হতে পারে। আর তারপর আমরা হিয়নজেকে দেখি এবং হিয়নজে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি লোককে দেখতে পায় এবং সেই লোকটিও মারা যায় সবার সামনে। পরে সেখানে হোয়ান্দা এবং রিউটিমের বাকি সবাই চলে আসে এবং হোয়ান্দা হিয়নজেকে বলে যে গলির ভিতরেও এরকমই একটি মার্ডার হয়েছিল, একেবারে এইরকমই। আর জানা যায় যে তারা দুইজনই সিনমল ফাংশনের মেম্বার। আমরা পরে আবার ওই লোকটিকে দেখতে পাই এবং তাকে কয়েকজন লোক খুঁজছিল এবং সে তাদেরকে দেখে দৌড়াতে থাকে এবং তারা তার পিছু করতে থাকে। পরে সে একটি আর্ট গ্যালারিতে যে লুকিয়ে পড়ে আর সেই লোকগুলো তাকে খুঁজে পায় না। আর সে আবার সেই হেলমেট পরা লোকটিকে দেখে যাকে সে একজন লোককে মারতে দেখেছিল। আমরা সেই লোকদের বসকে দেখতে পাই এবং সেই লোকদের বস তাদেরকে সেই ছেলেটিকে পুলিশদের আগে খুঁজে বের করতে বলে এবং ওখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আমরা পুলিশ স্টেশনে চলে আসি, যেখানে হোয়ান্দা, জিমিন, মুনসু আর থেসাংয়ের সঙ্গে এই মার্ডার নিয়ে ডিসকাস করছিল এবং তাদের সবচেয়ে বড় সাসপেক্ট ছিল থেসিক, যে হচ্ছে সিনমল ফাংশনের লিডার ছিল এবং তারা ওকে সাসপেক্ট করার সব এভিডেন্স দেয়। আর হোয়ান্দা বলে তাদের আরও এভিডেন্স খুঁজতে, আর ওখান থেকে চলে যায়। তিন কাঠা আমরা হিয়নজে আর সিয়ংকে দেখতে পাই এবং তারা ডিটেকটিভ জো নামে একজনের অফিসে যায়। ডিটেকটিভ জোকে হিয়নজে যে বলে যে সে যদি তেশিককে নিয়ে কোনো ইনফরমেশন পায় তাহলে সেই ইনফরমেশনগুলো যেন সিয়ংকে সে দিয়ে দেয়, এবং এই বলে তারা দুইজন ওখান থেকে চলে যায়। চিনকাট হয়ে আমরা জিমিনকে দেখতে পাই এবং তার কাছে একজনের কল আসে। কল শেষ করে সে থেসাং আর মুনসুকে বলে থেসিক আসছে তার সব ভুল স্বীকার করে নিতে, এবং সেই কথা শুনে মুনসু তাড়াতাড়ি যে হান্দাকে বলে যে থেসিক পুলিশ স্টেশনে আসছে তার ভুল স্বীকার করতে, এবং এই কথা শুনে সবাই খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে থেসিক তার ভুল স্বীকার করতে কেন আসছে। আর পরে আমরা দেখি থেসিক সত্যি পুলিশ স্টেশনে আসছে তার ভুল স্বীকার করার জন্য, আর হান্দা তাকে অ্যারেস্ট করে নেয়। এই কথাটা পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানতে পারে আর সে এটা শুনে খুবই চিন্তায় পড়ে যায়। পরে আমরা দেখি মুনসু আর থেসাং থেসিককে ইন্টারোগেশন রুমে কোয়েশ্চেন করছিল, কিন্তু থেসিক কোনো প্রশ্নেরই উত্তর দিতে চাচ্ছিল না, যাতে মুনসু খুবই রেগে যায়। তো পরে হোয়ান্দা ভিতরে আসে আর তাকে যখন কথা বলতে বলে তখন থেসিক বলে যে সে খালি হিয়নজের সঙ্গেই কথা বলবে। পরে আমরা সিয়ং আর হিয়নজেকে আবার দেখতে পাই যারা ক্রাইম সিনে গিয়েছিল আরও ইনভেস্টিগেশন করার জন্য, এবং তখনই হিয়নজের কাছে হোয়ান্দার ফোন আসে এবং সে তাকে পুলিশ স্টেশনে আসতে বলে। সিনকাট হয়ে আমরা পুলিশ সুপারিনটেন্ডেন্টকে দেখি এবং সে কমিশনারকে থেসিকের ব্যাপারে বলে দেয়, এবং কমিশনার তাকে জিজ্ঞাসা করে যে থেসিক কি তাদের ব্যাপারে কিছু বলবে কিনা। পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলে যে তার মনে হয় না সে কিছু বলবে, আর কমিশনার বলে যে সে এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। সিনকাট হয়ে আমরা থেসিককে পুলিশ স্টেশনে দেখতে পাই এবং সেখানে কিছুক্ষণ পর হিয়নজে চলে আসে। হিয়নজে এসে তার ইন্টারোগেশন রুমের ভিতর যে তার সঙ্গে কথা বলতে থাকে এবং থেসিককে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। থেসিক বলে যে তাকে এটা খুঁজে বের করা লাগবে, আর সে যদি এটা খুঁজে বের করতে পারে তাহলে সে হিয়নজে যা জানতে চায় তা বলে দিবে। আর তখন হিয়নজে এখান থেকে বাইরে বের হয়ে আসে আর হান্দাকে বলে যে তাদের থেসিকের অফিস চেক করা লাগবে অন্য কোনো ক্লুজের জন্য। হান্দা তখন বলে যে সে সুয়ংকে নিয়ে চেক করতে যাবে, আর তখনই জিমিনের ফোনে পুলিশ সুপারিনটেন্ডেন্টের মেসেজ আসে এবং সে তার সঙ্গে উপরে দেখা করতে যায়। যখন জিমিন পুলিশ সুপারিনটেন্ডেন্টের রুমে যায় সে তাকে হিয়নজে আর থেসিক যা যা কথা বলে সব তাকে বলে দিতে বলে। সিনকাট হয়ে আমরা আবার সেই লোকটিকে দেখতে পাই যে লোকটি গলিতে মার্ডার হওয়া দেখেছিল এবং তাকে অনেকজন লোক খুঁজছিল, এবং সে আবার একটি আর্ট গ্যালারিতে যে লুকিয়ে পড়ে আর সে সেখানে সেই হেলমেট পরা লোকটিকে দেখতে পায় যে আসলে মার্ডারটি করেছিল, এবং সেও সেই লোকটিকে খুঁজছিল। পরে আমরা সুয়ং আর হন্দাকে থেসিকের অফিসে আসতে দেখি এবং তারা ক্লু খুঁজছিল। তারা অনেকক্ষণ খোঁজার পর সুয়ং ফিশ ট্যাঙ্কে কিছু একটি দেখে এবং সেটা তারা বের করে নিয়ে দেখে যে এটা সেই বিষ ছিল যে বিষ দিয়ে সেই দুইটি মার্ডার করা হয়েছে, এবং হন্দা তখন সবাইকে ফোন করে বলে দেয় যে তারা এভিডেন্স পেয়ে গিয়েছে। পরে আমরা পুলিশ স্টেশনে চলে যাই এবং হিয়নজে থেসিককে বলে যে তারা
এভিডেন্স খুঁজে পেয়েছে এবং হিয়ঞ্জে থেশিককে বলে যে সে কেন কালপ্রিট হওয়ার চেষ্টা করছে। আর তখন থেশিক বলতে থাকে যে সেই দুইজনকে মেরেছে আর সেই কালপ্রিট, কিন্তু হিয়ঞ্জে বলতে থাকে যে সে জানে যে থেশিক কালপ্রিট না, আর সে এরকম কেন করছে, কিন্তু থেশিক তার একটা কথাও শুনতে চায় না। তখন সুয়ং খেয়াল করে থেশিক আর পানির বোতল থেকে ঘড়ির টাইম দেখছিল, আর যখনই সে পানির বোতল সরিয়ে নেয় থেশিক আর কোনো কথা বলতে চায় না। পরে আমরা টিম মনে সবাইকে মিটিংয়ে দেখতে পাই এবং হিয়ঞ্জে বলছিল যে তার মনে হচ্ছে থেশিক কিছু লুকাচ্ছে আর তাদের বের করা লাগবে যে থেশিক কী লুকাচ্ছে। তারা অনেকক্ষণ খুঁজেও বুঝতে পারে না যে থেশিক কী লুকাচ্ছে। আর তখন সুয়ংয়ের মনে পড়ে সেই ঘড়ির কথা, আর সুয়ং বলে দেয় যে থেশিক খালি ঘড়ির দিকে তাকাচ্ছিল, আর সবাই বুঝে যায় যে থেশিক টাইম নষ্ট করার জন্য ঘড়ির দিকে বারবার তাকাচ্ছিল। আর তার মানে তাদেরকে থেশিক কিছুর থেকে দূরে রাখতে চাচ্ছে, আর তাদেরকে এটাই খুঁজে বের করা লাগবে থেশিক কিসের থেকে তাদের দূরে রাখতে চাচ্ছে। তখন সুয়ংয়ের কাছে ডিটেকটিভ জোর কল আসে এবং ডিটেকটিভ জো সুয়ংকে বলে যে সে জানতে পেরেছে সিনমোল ফ্যাক্টরির সবাই কাউকে খুঁজছে, কিন্তু ডিটেকটিভ জো এটা জানতো না যে তারা কাকে খুঁজছে। সুয়ং সেটা সবাইকে বলে, আর হিয়ঞ্জে বুঝতে পায় যে সেই লোকটি মনে হয় সেই 2টা মার্ডার হওয়া দেখেছে, আর এর জন্যই সিনমোল ফ্যাক্টরির সবাই তাকে খুঁজছে। পরে আমরা থেশিককে দেখি এবং তার খাবারে একটি মেসেজ লেখা ছিল যে তারা এখনও সেই লোকটিকে খুঁজে পায়নি, এবং সেটা হওয়ান্দা খেয়াল করে, আর হওয়ান্দা বুঝতে পারে যে থেশিক কিছু একটা করছে। চিন্তাটা আমরা ফরেন্সিক ল্যাবে চলে যায় এবং সেখানকার ডাক্তার সেই ভিকটিমের মুখে একটি বোতাম খুঁজে পায়, আর সেই বোতাম থেশিকের কাছে নিয়ে যাওয়া হয়। আর হিয়ঞ্জে থেশিককে জিজ্ঞাসা করে যে এই বোতাম ওর মুখের ভিতর কেন ছিল, আর সে রেগে যায় আর জিজ্ঞাসা করতে থাকে থেশিককে যে সে নিজেকে কেন দোষারোপ করছে, সে কী লোক আছে, কিন্তু থেশিক তার কোনো উত্তর দিতে চায় না। তখন সেখানে জিমিন আসে আর বলে যে তাকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট ডাকছে, তো হিয়ঞ্জে সেখান থেকে চলে যায়। হিয়ঞ্জে যখন তার রুমে যায় সে হিয়ঞ্জেকে জিজ্ঞাসা করে যে কেস কীরকম চলছে। হিয়ঞ্জে এমনিতে তাকে উত্তর দিতে থাকে, আর পরে সুপারিনটেন্ডেন্ট হিয়ঞ্জেকে জিজ্ঞাসা করে যে সে কেন ফিরে এসেছে, আর তখন হিয়ঞ্জে বলে যে সে মানুষকে হেল্প করার জন্য ফিরে এসেছে, এটাই বলা যাক। তখন সুপারিনটেন্ডেন্ট তাকে জিজ্ঞাসা করে যে সে এখনই অতীতে আছে কিনা, আর হিয়ঞ্জে তখন বলে যে না, সে আর অতীতে নেই। পরে আমরা আবার সেই লোকটিকে দেখি যে লোকটি মার্ডার হওয়া দেখেছিল এবং তাকে আবার কিছু লোক ধাওয়া করছিল, এবং সেটা সুয়ং দেখে ফেলে এবং তারাও তার পিছে দৌড় মারে। সিনমোল ফাংশনের তারা সেই লোকটিকে ধরেই ফেলে, কিন্তু তখনই সেখানে সুয়ংরা চলে আসে এবং সেই লোকটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু তারা তাদের কথা শুনতে চায় না, তো তাদের মধ্যে ফাইটিং শুরু হয়। পরে সেই লোকটি পালিয়ে যেতে থাকে আর সুয়ং তার পিছে যায় আর বলে যে সে পুলিশ, আর তখনই সেই লোকটি বলে দেয় যে সে মার্ডার হওয়া দেখেছিল। আর তখন হওয়ান্দার কাছে কল আসে আর হওয়ান্দা জানতে পারে যে তারা উইটনেসকে পেয়ে গিয়েছে, এবং হওয়ান্দা সেটা হিয়ঞ্জেকে বলে। আর এই সিনের মধ্য দিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। কেমন লেগেছে আমাদের আজকের এই নাটক এক্সপ্লানেশনটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই থ্রিলার ড্রামাটির অন্যান্য পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রিপশানের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন পর্ব আপলোড দিব বা অন্যান্য মুভি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক আশা করছি আপনাদের সবার কাছে, আর এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে এই নাটকটি এনজয় করবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।